ওকে, স্যার, আমাদের চ্যাপ্টার পরে আমরা টু ডাইমেনশনাল ট্রান্সফরমেশন পড়ছিলাম। ওকে। চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল ভিউইং এন্ড ক্লিপিং। টু ডাইমেনশনাল ট্রান্সফরমেশন আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমরা একটা কোঅর্ডিনেটের কোন একটা একটা কোঅর্ডিনেটের সাপেক্ষে জিওমেট্রিক ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে কি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। আমরা মোস্টলি জিওমেট্রিক ট্রান্সফরমেশন দেখছিলাম, যেখানে কোঅর্ডিনেটের সাপেক্ষে একটা অবজেক্টকে রোটেট করা, ট্রান্সলেট করা, মানে তাকে তার নিজস্ব পজিশন থেকে অন্য পজিশনে মুভ করানো, এবং স্কেলিং করা, বড় ছোট ইত্যাদি করা, এগুলো আমরা দেখছিলাম। এবং সেটার ক্ষেত্রে আমরা দুই ধরনের জিনিস দেখছি, একটা হচ্ছে অরিজিনের সাপেক্ষে কিভাবে আমরা ট্রান্সলেট করি বা রোটেট বা স্কেলিং করি, আর একটা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে কিভাবে করি। এই দুইটা জিনিস আমরা ওখানে দেখছি। তারপর হচ্ছে কেন হোমোজেনিয়াস কোঅর্ডিনেট এগুলো দরকার ছিল। তো এখন টু ডাইমেনশনাল ভিউইং এন্ড ক্লিপিং এ হচ্ছে এটার পরবর্তী ধাপ, যেখানে আমরা দেখবো হচ্ছে আমরা যে একটা ছবি তুলি বা একটা ক্যামেরাতে একটা ছবির একটা নির্দিষ্ট অংশকে তুলি, সেই নির্দিষ্ট অংশকে আসলে আমরা কিভাবে কম্পিউটারে রিপ্রেজেন্ট করি। ওকে। সো এখানে যেটা আসতেছে, মাচ লাইক হোয়াট উই সি ইন রিয়েল লাইফ থ্রু a small window on the wall or the viewfinder of a camera, a computer generated image often depicts a partial view of a large scene. ওকে, সো এক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে তুমি চোখে যেটা দেখতেছো একটা বিশাল এরিয়া তুমি দেখতেছো, বাট তুমি যখন ক্যামেরা দিয়ে ছবি তুলতে যাচ্ছ বা মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলতে যাচ্ছ, তুমি একটা নির্দিষ্ট অংশকে ফোকাস করতেছো। ঠিক আছে। তো এখন যে বিশাল অংশ তুমি ব্যাকগ্রাউন্ডে দেখতেছো, সেটার পুরোটা কিন্তু তোমার কম্পিউটারের স্ক্রিনে বা তোমার মোবাইল ক্যামেরার স্ক্রিনে ক্যামেরাতে যে কাভার হবে তা কিন্তু না। এর একটা নির্দিষ্ট অংশকেই তুমি কাভার করার চেষ্টা করতেছো। এখন বাকি যে অংশটুকু সহ পুরো জিনিসটা অবস্থান করতেছে, সেই অংশটাকে আমরা মাস্টার কোঅর্ডিনেট সিস্টেম বলে থাকি, বা এটাকে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম বলতেছি, যেটা আসলে একটা ওটা হচ্ছে আমার মেইন কোঅর্ডিনেট সিস্টেম, যেটা থেকে আমি হচ্ছে একটা নির্দিষ্ট অংশকে নিয়ে আমার ডিভাইসে আমি ডিসপ্লে করতে যাচ্ছি। এখন সেই ডিভাইসে যখন আমি ডিসপ্লে করতে যাচ্ছি, এখন সেখানে আমাকে আবার কিছু জিনিস মাথায় রাখতে হচ্ছে, যেটা আমরা শুরু থেকে বলতেছিলাম, যে আমাদের কম্পিউটারের স্ক্রিন গুলা, স্ক্রিন সাইজ বা কম্পিউটারের স্ক্রিন কোয়ালিটি বলো বা এগুলা কম্পিউটার টু কম্পিউটার ভ্যারি করতেছে, কিভাবে মোবাইলের স্ক্রিন সাইজ মোবাইল টু মোবাইল ভ্যারি করতেছে। বাট তুমি যখন একটা ছবি তুলতেছো, এখন ওই ছবিটা হচ্ছে যে আমি যেখানে নিয়ে যাই না কেন, ছবিটা কিন্তু কখনো ফেটে যাচ্ছে না বা কখনো উল্টা পাল্টা হচ্ছে না। যেভাবে তুমি ছবিটা মোবাইল স্ক্রিনে দেখছো, ঠিক সেম ওয়েতে তুমি কম্পিউটার স্ক্রিন বা অন্য জায়গায় দেখতেছো। অবভিয়াসলি যে এখানে কিছু হ্যাক তো আছেই, বা কিছু ডিস্টরশন হয়তো আমরা অনেক সময় খেয়াল করি মোবাইলের ছবি আর কম্পিউটারের ছবির মধ্যে যখন জুম করা হয় বা এগুলো, সেটা ডিফারেন্ট কেস, যেটা কম্প্রেশন বা ওগুলোর কারণে হয়ে থাকে। বাট ইন জেনারেল আমরা যখন ছবিটা দেখি, সেখানের মধ্যে আমরা খুব একটা কোনো পার্থক্য দেখতে পাই না। তার মানে আমার যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমি যখন একটা ছবিকে কম্পিউটারে বা ভিউ পোর্টে বা নর্মালাইজ করে, নর্মালাইজ ডিভাইসে, অর্থাৎ আমার ডিভাইসের জন্য উপযোগী করে তুলতেছি, তখন আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে যে আমার ডিভাইস গুলো বিভিন্ন সাইজের হইতে পারে, মনিটর গুলো বিভিন্ন সাইজের হইতে পারে, বিভিন্ন কোয়ালিটির হইতে পারে, তো সেখানে যেন আমার ছবিগুলো একই রকম দেখা যায়। ঠিক আছে। তো এখন যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট এরিয়া থেকে আমরা যে অংশটুকু সিলেক্ট করতেছি, বা যেটা আহ, নির্দিষ্ট অংশ যেটাকে আমরা ছবি তোলার জন্য সিলেক্ট করতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার উইন্ডো। উইন্ডো আর একটা হচ্ছে যে কি, আর যে ডিসপ্লে ডিভাইসে আমরা ওই উইন্ডোকে যখন প্লেস করতেছি বা শো করতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভিউ পোর্ট। এই যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেটকে আমরা কিসে কনভার্ট করে নিচ্ছি, যে আমার নর্মালাইজ ডিভাইস কোঅর্ডিনেট বা এনডিসিএস, কিংবা আমার ভিউ পোর্ট, যেটা যেটাকে আমার ডিসপ্লে সার্ভিসেস ভিউ পোর্টে যেটাতে আমরা কনভার্ট করতেছি, সেটাকে আমরা বলতেছি কি উইন্ডো টু ভিউ পোর্ট ম্যাপিং। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, আহ এই জায়গায় এক্সাম্পলটা একটু দেখো, যে এখানে একটা স্ক্রিন, এই বিশাল একটা স্ক্রিন থেকে আমি কিন্তু একটা নির্দিষ্ট উইন্ডো সিলেক্ট করছি, বা একটা আমার ক্যামেরা দিয়ে আমি এই অংশটুকু ছবি তুলবো। তাহলে ব্যাকগ্রাউন্ডে যে বিশাল স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ, বা স্নিপিং টুল দিয়ে আমরা ইউজুয়ালি যেটা করে থাকি অনেক সময়, সেই বিশাল স্ক্রিনটাকে তুমি মাস্টার কোঅর্ডিনেট সিস্টেম ধরতে পারো। আর ভিউ পোর্ট, যেখানে গিয়ে তোমার ছবিটা দেখানো হবে বা যেটার জন্য তুমি তোমার ছবিটাকে ওই কাটা অংশটুকুকে উপযোগী করে তুলতেছো, সেটাকে আমরা ভিউ পোর্ট বলতেছি। ওকে। তো এখানে সেই জিনিসটা দেখা হয়েছে, ভিউইং ট্রান্সফরমেশন। আমার যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম আমার আছে, যেটাকে আমরা মাস্টার কোঅর্ডিনেট সিস্টেম বলতেছি, সেটা থেকে আমরা নর্মালাইজ ডিভাইসে নিয়ে যাচ্ছি, ডিভাইস কোঅর্ডিনেট সিস্টেমে।
এবং সেই ডিভাইস কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমি ফাইনালি হচ্ছে ছবিটা ডিভাইস নর্মালাইজ এনডিসিএস বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে তোমার ছবিটার এমন একটা নর্মালাইজ ফর্ম জেনারেট করে যেটা যে কোনো স্ক্রিন বা যে কোনো ডিভাইসে তুমি কি করাইতে পারবা, শো করাইতে পারবা। তাহলে সেই কনভার্সনটা আসলে কিভাবে হয়? আমার এই যে বিশাল একটা স্ক্রিনের একটা নির্দিষ্ট উইন্ডো থেকে আমি যে ছবিটা কেটে নিচ্ছি বা যে ছবিটা আমি তুলতেছি, আহ সেই ছবিটা গিয়ে আমার ভিউ পোর্টে কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে, যেহেতু আমার উইন্ডো যেটা সিলেক্ট করছি সেটার কিছু কোঅর্ডিনেট আছে অবভিয়াসলি, যেহেতু এটা বিশাল কোঅর্ডিনেট সিস্টেমের একটা অংশকে আমরা এটাকে ধরে নিচ্ছি। একইভাবে আমার ইমেজটা যখন ভিউ পোর্টে যাচ্ছে তারও একটা কোঅর্ডিনেট আছে, তো এই কোঅর্ডিনেট গুলোর ম্যাপিং গুলো কিভাবে হয়? তো সেই ম্যাপিংটা যদি আমরা দেখতে যাই তার আগে আমাদের এই জিনিসটা আমরা একটু খেয়াল করে দেখি। তো এই জিনিসটা আমরা যেটা দেখতেছি যে এটা আমরা আমাদের ইয়াতে পড়ছিলাম চ্যাপ্টার 4 এর ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো আমার এই বিন্দু সাপেক্ষে আমি ট্রান্সলেট করব সিএইচ কে বিন্দু সাপেক্ষে। সো আমি প্রথমে আমার এই অবজেক্টটাকে বা এই রেক্টাঙ্গেলটাকে আমি মুভ করে অরিজিনে আনছি, অরিজিনে আনার পর সেটাকে বড় করছি, বড় করার পর আবার সেটাকে তার আগের অবস্থানে ফিরে নিয়ে গেছি। এবং আমরা বলছিলাম যখন আমি এটাকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে চেঞ্জ করে ব্যাকওয়ার্ড ডিরেকশনে পেছন দিকে আনবো তখন এটা সাইনটা হবে নেগেটিভ। আমার এই এইচ কে এর সাইনটা -H -K হবে ট্রান্সলেশন ব্যাক ট্রান্সলেশন ম্যাট্রিক্সে। আর যখন আমি সেটা আবার এখান থেকে এখানে নিয়ে যাব তখন সেটা +H+K হবে পজিটিভ ডিরেকশনে, যখন সেটা মুভ করতেছে অর্থাৎ আগের অবস্থানে ফিরে নিয়ে যাচ্ছি। তো সেটা ছিল আমাদের উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং এর যেটা কনসেপ্ট, সেটা হতে হচ্ছে এই ট্রান্সলেশনের ফ্যাক্টরটাও কাজ করবে। তাহলে আমি আরেকবার রিপিট করতেছি। উইন্ডো হচ্ছে আমার গ্লোবাল যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম যেটা, সেটা থেকে আমরা যে অংশটুকু ছবি তুলতে চাচ্ছি সেটাকে আমরা উইন্ডো বলতেছি। আর ভিউপোর্ট হচ্ছে ইন জেনারেল আমরা যেখানে আমার ছবিটাকে শো করাবো সেই অংশটুকুকে আমরা ভিউপোর্ট বলতেছি। তাহলে আমি এই যখন একটা ছবি তুলতেছি যেমন ওয়ার্ল্ড কোঅর্ডিনেট, তুমি জাস্ট নর্মালি চিন্তা করো তুমি একটা বিল্ডিং এর ছবি তুলছো, বিল্ডিংটাকে যদি তুমি ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে চিন্তা করো সেটার কোঅর্ডিনেট অনেক হাই থাকবে স্বাভাবিকভাবে, রাইট? সেটাকে তুমি কিন্তু অনেক ছোট করে এনে তোমার ডিসপ্লে ডিভাইসে তুলতেছো, এবং যখন সেটাকে আবার তুমি আরো ছোট ডিভাইসে নিচ্ছ সেটা আরো ছোট হচ্ছে, আবার যখন আরো বড় ডিভাইসে নিচ্ছ সেটা একটু বড় দেখাচ্ছে, আবার প্রজেক্টর দিয়ে যদি তুমি ওয়ালে প্রজেক্ট করো তাহলে আরেকটু বড় দেখাচ্ছে। বাট এগুলো একটা লিমিটেড বড় আর কি, এমন না যে তুমি যে বিল্ডিংটা তুলে আনছো সেই বিল্ডিংটা হুবহু একই সাইজের তুমি কোথাও শো করাবা বা করাচ্ছ। তো সেটা মোস্ট অফ দ্য কেস আমাদের ইউজুয়ালি আমরা করি না। ডিভাইস স্ক্রিনের ক্ষেত্রে প্রিন্ট হলে সেটা ডিফারেন্ট কেস, অনেক সময় লোকজন করে থাকে, বাট নর্মালি স্ক্রিনের ক্ষেত্রে আমরা সেটা করে থাকি না। তো সেক্ষেত্রে এই যে কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হচ্ছে ফ্রিকোয়েন্টলি, ডিভাইস টু ডিভাইস চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাকে তো অ্যাডাপ্ট করতে হবে। আমার এত বড় একটা জিনিসকে আমি এত ইয়াতের মধ্যে দেখাচ্ছি ছোটর মধ্যে, তাহলে এই যে একটা কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করানোর জন্য কি আমাকে করতে হবে, সেই ট্রান্সলেশনের ফ্যাক্টটা কি হবে? তো এটা একটা আমরা এখানে দেখি যে উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিংটা আসলে কিভাবে কাজ করতেছে। তো এখানে আমরা একটা মাস্টার কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করে নিলাম এবং সেখানের মধ্যে আমরা এরকম একটা সিনারি দেখতেছি যে সিনারিটার একটা অংশকে আমরা কি করব, উইন্ডো হিসেবে সিলেক্ট করব, অর্থাৎ ওই অংশটুকুকে আমি আমার ডিসপ্লে ডিভাইস বা ডিসপ্লে স্ক্রিনে দেখাবো। তাহলে আমি সেই অংশটুকুকে এখানে কি করলাম, ক্লিপ করলাম। ক্লিপ করা মানে কেটে নেওয়া বা যেটাই বলো। তো সেই অংশটুকু আমি এখানে সিলেক্ট করলাম। তো যেটা আমি সিলেক্ট করছি এখন সেটার কোঅর্ডিনেট গুলো আমরা নিয়ে নিই যদি, তাহলে আমরা কি দেখতে পাই, যেহেতু এটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমের আন্ডারে সেজন্য আমরা এটাকে ডাব্লিউ এক্স মিন দিলাম এটার স্টার্টিং পয়েন্টটাকে, এবং এন্ডিং পয়েন্টটাকে WX max। একইভাবে ওয়াই অ্যাক্সিসে স্টার্টিং পয়েন্টটাকে ওয়াই মিন এবং এন্ডিং পয়েন্টটাকে ওয়াই ম্যাক্স হিসেবে আমরা ডিনোট করলাম। তাহলে এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমের স্থানাঙ্কর যেটা ব্যাপার সেটা, বা এই রেক্টেঙ্গেলকে তুমি যেভাবে রিপ্রেজেন্ট করতে চাও। এখন এই রেক্টেঙ্গেলটাকে বা এই নির্দিষ্ট অংশ ক্লিপিং উইন্ডোটাকে আমরা এখন ভিউ পোর্টে নিয়ে যাব। তাহলে আমার সেটা কি দাঁড়াচ্ছে, সেটা আমার এভাবে একটা ভিউ পোর্টে আমি সেটাকে নিয়ে আসছি। এবং যেহেতু ভিউ পোর্টে আনতেছি তাহলে ভিউ পোর্টের নিজস্ব একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে অবভিয়াসলি। তো সেই কোঅর্ডিনেট সিস্টেমের আন্ডারে আমরা বললাম যে এটা স্টার্টিং পয়েন্ট BX min, এটার এন্ডিং পয়েন্ট BX max এবং BY min এবং BY max। ওকে, সো এই যে কনভার্সন এখন আমি এটা করতেছি, একটা হচ্ছে আমার এই পাশেরটা বাম পাশেরটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, সেখান থেকে একটা নির্দিষ্ট অংশকে নিয়ে আমি ভিউ পোর্টে শো করাচ্ছি। এখন এই শো করানোর সময় আমাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হচ্ছে শোটা আসলে কোথায় হচ্ছে, সেটাকে আমি নর্মালাইজ করে এমন একটা ফর্মে রাখতেছি যেন হচ্ছে সেটা ডিভাইস টু ডিভাইস যেখানে চেঞ্জ হয় না কেন সেখানে গিয়ে যেন সেটা কি হয়, একই রকম দেখাই বা দেখানো যায় আর কি। তো সেই জন্য সেটার একটা নর্মালাইজ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমাকে জেনারেট করতে হবে। তাহলে সেই ম্যাট্রিক্স জেনারেট করতে হলে আমাকে কি করতে হবে? ওকে, সো সেই ম্যাট্রিক্স জেনারেট করতে হলে তোমার ভিউ পোর্টের সাপেক্ষে তুমি এই ক্লিপিং উইন্ডোতে যে জিনিসটা সিলেক্ট করছো প্রথমে সেই জিনিসটাকে, অর্থাৎ এই ক্লিপিং উইন্ডোর এই অংশটুকুকে তোমাকে কোথায় নিয়ে আসতে হবে? আমরা যদি সেটাকে ট্রান্সলেশন চিন্তা করি,
এই অংশটাকে প্রথমে আমাকে আনতে হবে কোথায়, এই অরিজিনে আনতে হবে। অরিজিনে আনার পরে আমি সেটাকে কি করবো, যেহেতু আমরা বলতেছি ভিউ পোর্ট, সেটা আমার ছোট হইতে পারে, বড় হইতে পারে, বড় জিনিসকে ছোট করে দেখাতে পারো, আবার ছোট জিনিসকে বড় করে দেখাতে পারো। তোমার ক্যামেরাতে তুমি যেভাবে জিনিসটাকে ক্যাপচার করতেছো, তো সেটা অনুসারে আমার স্কেলিংটাই জায়গায় হবে অরিজিনে আসার পরে। এরপর স্কেলিং হওয়ার পরে সেটাকে আবার তুমি কি ভিউ পোর্টের নির্দিষ্ট লোকেশনে সেটাকে তুমি পাস করে দিবা। তাহলে তোমার ওয়াল কোঅর্ডিনেটের সাপেক্ষে তোমাকে প্রথমে এটাকে অরিজিনে এনে সেটার স্কেলিং যেটা সেটা করার পরে সেটাকে আবার তুমি ওয়াল কোঅর্ডিনেট থেকে কোন কোঅর্ডিনেটে পাঠিয়ে দিচ্ছ, ভিউ পোর্টের কোঅর্ডিনেটে পাঠিয়ে দিচ্ছ। তাহলে সেই জিনিসটা আসলে এখানে কিভাবে হচ্ছে, তাহলে আমরা যদি যেহেতু আগে বললাম, তাহলে আমরা এখান থেকে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পাচ্ছি, তাহলে সেই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তো তাহলে আমার প্রথমে হচ্ছে ট্রান্সলেশন হয়ে আসতেছে, তাহলে মাইনাস ডাব্লিউ এক্স মিন মাইনাস ডাব্লিউ ওয়াই মিন। এটা তাহলে কেন লিখছি এখন আশা করি বুঝতে পারতেছো, কারণ এটা মুভ হয়ে আমার এই জায়গায় চলে আসতেছে। এরপরে হচ্ছে আমার এখন স্কেলিং এর জন্য যে ম্যাট্রিক্সটা, সেটা তাহলে সে স্কেলিং এর যে ম্যাট্রিক্সটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, সেটা আমরা জানি এরকম এস এক্স এস ওয়াই। আর এটা হচ্ছে কি 0 0 1 0 0 1, যেটা হচ্ছে কি আমার ট্রান্সফরমেশন, হোমোজেনিয়াস ট্রান্সফরমেশন ফরম্যাটের জন্য। এরপর হচ্ছে সেটাকে আমি তাহলে কোথায় নিয়ে যাব, এখন এটাকে আমি প্রথমে হচ্ছে যে অরিজিনে এনে সেটাকে আমি স্কেল করলাম, স্কেল করার পর সেই রিপ্রেজেন্টেশনটাকে আমি এখন কোথায় রিপ্রেজেন্ট করব, ভিউ পোর্টে রিপ্রেজেন্ট করব। এবং যেহেতু ভিউ পোর্টটা আমার হচ্ছে আবার আগের সাইজে চলে যাওয়া বা অরিজিনাল ওই লোকেশনে গিয়ে একই রকম ভাবে দেখানো, সেজন্য সেটা সাইনটা আমার কি হবে, আবার ফরওয়ার্ড ডিরেকশনে যেহেতু যাচ্ছে সেটাকে আমরা পজিটিভ হিসেবে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, যেটা হচ্ছে যে ঠিক একইভাবে আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা করছিলাম চ্যাপ্টার 4-এ, ঠিক একইভাবে এই জিনিসটা আসতেছে। তাহলে এখন এখানে এস এক্স এবং এস ওয়াই এর মানটা কি হবে, এই স্কেলের মানটা কি হবে, সেই স্কেলের মানটা হচ্ছে আসলে রেশিওর উপর ডিপেন্ড করবে। ওকে, সো রেশিওর উপর কিভাবে ডিপেন্ড করবে, যেমন হচ্ছে তোমার ভিউ পোর্ট, তাহলে এই রেশিওটাকে আমরা এখানে এভাবে দেখানো হয়েছে, দেখো, বিউপুট বি এক্স ম্যাক্স মাইনাস বি এক্স মিন ডিভাইডেড বাই ডাব্লিউ এক্স ম্যাক্স মাইনাস ডাব্লিউ এক্স মিন। তাহলে বি এক্স ম্যাক্স মাইনাস বি এক্স মিনের যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটার চেয়ে যদি ডাব্লিউ এক্স মিন বা ডাব্লিউ এক্স ম্যাক্স এর মানটা কি হয়, বড় হয়, তাহলে অবভিয়াসলি এখানে কি হবে, আমার কম্প্রেশন হবে বা সাইজটা কি হবে, রিডিউস হবে, ছোট হয়ে যাবে। আবার যদি আমার বিএক্স ম্যাক্স এর মানটা যদি ডাব্লিউ এর চেয়ে বড় হয়, ওই ডিফারেন্সটা, তাহলে সাইজটা বড় হবে। তাহলে অটোমেটিক্যালি তুমি এই রেশিওর পার্থক্য থেকে এস এক্স এর মানটা তুমি নিয়ে নিতে পারতেছো। একইভাবে এস ওয়াইটা হচ্ছে আমার কি ওয়াই এক্সিস এর সাপেক্ষে যে মানটা, অর্থাৎ আমার ওয়াই এক্সিস এর সাপেক্ষে বড় হবে নাকি ছোট হবে, সেই জিনিসটা আমরা ওখান থেকে পাচ্ছি। তাহলে আমার এখন যদি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা জানা থাকে, তাহলে আমার ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের যে কোনো এক্স ওয়াই এর জন্য, ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের যে কোনো এক্স ওয়াই এর জন্য আমরা ভিউপোর্টের এক্স ওয়াইটাকে এস্টিমেট করতে পারবো। এটাই হচ্ছে আমাদের উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং, যেটা না হচ্ছে যে আমরা ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে যে কোনো অবজেক্টকে আমরা ভিউপোর্টে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর এস এক্স এস ওয়াই বেসিক্যালি আমাদের কি করতেছে, কন্ট্রোল করতেছে হচ্ছে সেটা কতটুকু স্কেল হয়ে তোমার ডিভাইসে, নর্মালাইজ ডিভাইসে বা ভিউপোর্টে গিয়ে শো হবে। এটুকুতে কারো সমস্যা আছে? ক্লিয়ার? হ্যালো? Yes, sir. ওকে, ওকে স্যার, এটাকে আমরা সাম আপ করলে এখানে এই জিনিসটা ফাইনালি দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আর এস এক্স এবং এস ওয়াই দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্কেলিং ফ্যাক্টরটা, এবং ফাইনালি এই ইয়াটা। সো এটা হচ্ছে এটা সামারি। সো উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং যদি তোমাকে বলা হয়, তাহলে তোমাকে এই জিনিসটা দেখাতে হবে, উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিংটা কিভাবে হয় বা ম্যাট্রিক্সটা তুমি কিভাবে জেনারেট করতেছো, এবং এটা রিলেটেড কিছু ম্যাথও আছে। সেই ম্যাথ গুলাতেও তোমার হচ্ছে এই ইকুয়েশন গুলো তোমাকে ইউজ করতে হবে, এই তিনটা। নেক্সট হচ্ছে এখন আমরা বলতেছি ক্লিপ করতেছি, যেমন তুমি এখানে যখন একটা জিনিস এখানে নিচ্ছ, তো এই জিনিসটা যদি তুমি খেয়াল করো, তো এই অংশটুকু থেকে তুমি কিছু অংশ নিচ্ছ আবার কিছু অংশ নিচ্ছ না, ফর এক্সাম্পল বাইরের অংশটুকু, তাহলে এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট এখানে যে তোমাকে এটা কেটে নিতে হচ্ছে,
ওকে, এই নির্দিষ্ট পয়েন্টে যে কেটে নিতে হচ্ছে সেটা তুমি কিভাবে কেটে নিবা, বা এই নির্দিষ্ট পয়েন্টে কেটে নিতে হচ্ছে সেই পয়েন্টটা তুমি কিভাবে কেটে নিবা। অর্থাৎ একটা অবজেক্টকে, একটা লাইনকে, একটা পয়েন্টকে, একটা পলিগনকে যদি আমাকে ক্লিপ করতে হয় বা কেটে নিতে হয়, যেমন এখানে আমরা যেটা কেটে নিয়েছি এটা হচ্ছে পলিগন ক্লিপিং। তো সেই লাইন, পয়েন্ট, পলিগন এগুলোকে যদি আমাকে ক্লিপ করতে হয় বা কেটে নিতে হয়, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি। এখন এতক্ষণ যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে কিভাবে আসলে এটাকে ডিসপ্লে স্ক্রিনে শো করানো হচ্ছে। এখন নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আমরা এই ক্লিপিং যেটা বলতেছি, আমাদের ক্লিপিংটা আসলে কিভাবে হয় বা এই কেটে নেওয়াটা কিভাবে যায়। তো ক্লিপিং এর ক্ষেত্রে আমরা সাধারণত তিন ধরনের ক্লিপিং এখানে ইউজ করে থাকি বা শেখার চেষ্টা করি। একটা হচ্ছে পয়েন্ট ক্লিপিং, একটা হচ্ছে লাইন ক্লিপিং, আর একটা হচ্ছে পলিগন ক্লিপিং। তো পয়েন্ট ক্লিপিং তো এটা নর্মাল ইকুয়েশন দিয়ে হয়। লাইন ক্লিপিং এর জন্য দুইটা অ্যালগোরিদম আছে, একটা কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম আর একটা হচ্ছে মিড পয়েন্ট সাবডিভিশন অ্যালগোরিদম। আর পলিগন ক্লিপিং এর একটা অ্যালগোরিদম আছে যেটা হচ্ছে সাদারল্যান্ড হজল্যান্ড অ্যালগোরিদম। তো এগুলো থেকে হচ্ছে একদম কমন ম্যাথ সব সময়ই আসে, বিভিন্ন ভাবে চেঞ্জ হয়ে লাইন ক্লিপিং, পলিগন ক্লিপিং থেকে। তো একটু কেয়ারফুলি জাস্ট কিভাবে করতে হয়, খুবই সহজ জিনিস, একটু খেয়াল করলে তোমার হয়তো এখানে শেখা হয়ে যাবে আর কি। ওকে ফাইন। সো পয়েন্ট ক্লিপিংটা এটা তোমরা নর্মালি সবসময় করে থাকো, যেটা হচ্ছে আমরা ইয়ার ক্ষেত্রেও তোমাদেরকে প্রোগ্রামিং এ তোমরা হয়তো করো যে একটা পয়েন্ট এটা বৃত্তের ভেতরে নাকি বাইরে, বা একটা এটা রেক্টেঙ্গেলের ভেতরে নাকি বাইরে। সেটা যদি তোমাকে বলা হয়, যেহেতু এখানে আমার যে উইন্ডো এবং ভিউ পোর্ট যেটা দেখাচ্ছি সেটা রেক্টেঙ্গুলার, সো আমরা এখানে রেক্টেঙ্গেল নিয়ে আলোচনা করতেছি। সো পয়েন্ট, একটা পয়েন্ট সেটা ওই রেক্টেঙ্গেলের ভেতরে কিনা সেটার জন্য আমরা এই কন্ডিশন দুটাকে কি করতেছি, চেক করতেছি। সেই মানটা এক্স মিন থেকে এক্স ম্যাক্স এর মধ্যে আছে কিনা, এবং ওয়াই মিন থেকে ওয়াই ম্যাক্স এর মধ্যে আছে কিনা। ওই পয়েন্টের কোঅর্ডিনেটের যে ভ্যালু গুলো সেগুলো যদি সেটা স্যাটিসফাই করে তাহলে পয়েন্টটা হচ্ছে আমার রেক্টেঙ্গেলের ভেতরে, আর যদি না করে তাহলে রেক্টেঙ্গেলের বাইরে। ঠিক আছে, তো পয়েন্টটা যদি রেক্টেঙ্গেলের ভেতরে হয় বা রেক্টেঙ্গেলের উপরে হয় ইকুয়াল হইলে, তাহলে পয়েন্টটা রেক্টেঙ্গেলের ভেতরে বা রেক্টেঙ্গেলের উপরে হলে আমার পয়েন্টটা আমি কনসিডার করবো যে এটা আমি ভিউ পোর্টে এই পয়েন্টটা দেখাবো। আর যদি পয়েন্টটা যদি আমার রেক্টেঙ্গেলের বাইরে হয়, ওকে, তাই উইন্ডো, রেক্টেঙ্গেলের বাইরে মানে উইন্ডো এর বাইরে, তাহলে উইন্ডো এর বাইরে হলে সেটা আমার ভিউ পোর্টে শো করবে না। ক্লিয়ার? তো পয়েন্ট ক্লিপিং এ এটুকুই। তো তোমাকে যদি এখন একটা পয়েন্ট দিয়ে বা পরীক্ষায় এরকম একটা রেক্টেঙ্গেল দিয়ে দিল, এখানে একটা পয়েন্ট দিল, এখানে একটা পয়েন্ট দিল, এরপর বললো যে কোন পয়েন্টটাকে তুমি এই পয়েন্ট দুইটাকে ক্লিক করার জন্য তুমি কি করবা, তখন তুমি জাস্ট এই দুইটা ইকুয়েশন লিখে এক্সপ্লেন করে দেবা। এটা এটা যদি স্যাটিসফাই করে তাহলে এ পয়েন্ট হচ্ছে যেটা উইন্ডোর ভেতরে সেটা আমরা ক্লিক করব না, এবং বি পয়েন্ট উইন্ডো এর বাইরে so সেটা ক্লিক হবে। তো এই এক্সপ্লেনেশনটা তুমি দিতে পারো। এরপর আসতেছে হচ্ছে তোমার কি লাইন ক্লিপিং। তো লাইন ক্লিপিং এ আমরা যেটা বললাম যে সাদারল্যান্ড হজম্যান অ্যালগোরিদম আমরা ইউজ করব। বাট এখানে আমরা একটা ক্লিপিং উইন্ডো দেখতেছি এবং লাইন ক্লিপিং এর কিছু কেস অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি। ওকে, সো এখানে এই যে উইন্ডো অ্যাভি, অ্যাভিটা আমার উইন্ডো এর ভেতরে, সুতরাং যতটুকু আছে আমার ততটুকু হুবহু আমার ভিউ পোর্টে দেখাচ্ছে। আবার এখানে সিডি, সিডিটা হচ্ছে আমার দেখো ডি এর, সিডি এর যে ইন্টারসেকশন পয়েন্ট, অর্থাৎ ওয়াইম্যাক্স কে যে জায়গায় সেটা ছেদ করছে সেটা হচ্ছে ডি প্রাইম। যেহেতু উপরের বারটা ওয়াইম্যাক্স, নিচের বারটা ওয়াইমিন, আর বাম পাশের বারটা হচ্ছে আমার কি, এই বারটা হচ্ছে ওয়াই ম্যাক্স, যেহেতু এটা ওয়াই অক্ষের দিকে উপরের সর্বোচ্চ উপরের লাইন। আর এই বারটা হচ্ছে আমার কি এক্স মিন। আবার নিচের এই বারটা হচ্ছে ওয়াই মিন। আবার এই বারটা হচ্ছে আমার কি এক্স ম্যাক্স। তো স্বাভাবিকভাবে এটা ওয়াই ম্যাক্স কে ডি প্রাইমে ইন্টারসেকশন করছে, অর্থাৎ ডি প্রাইমটা বের করতে হবে আমাকে এখানে। তাহলে সি ডি প্রাইমটাকে আমরা ইন্টারসেক্ট করে এখানে নিব। ওকে, আবার যদি আমার নেক্সট লাইনটা যদি হয় তোমার কিরকম, এরকম এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা, সেটা আমার এক্স অ্যাক্সিস বলো, অ্যাক্সিস বলো, এটা আমার টোটালি ভিউ পয়েন্টের বাইরে, সুতরাং এটা থেকে আমরা কোনো কিছু পাবো না। সো এটা ভিউ পোর্টে আসবেও না, এটা দুইটা ক্লিক হয়ে যাবে। আবার যদি আমার এটা হয় তাহলে এখানে আমরা দেখতেছি এখানে আমাকে দুইটার সাপেক্ষে ক্লিক হবে। একটা হচ্ছে এইটা হচ্ছে আমার এক্স ম্যাক্স, ঠিক আছে, এক্স ম্যাক্স এর সাপেক্ষে ক্লিক হবে, আর একটা হচ্ছে ওয়াই মিনের সাপেক্ষে ক্লিক হবে। जी सर।
ওকে, সো আমরা যেটা বলতেছিলাম, তো এই জিনিসটা একটু আরেকবার মাথায় নিয়ে নিবা। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কি ওয়াই ম্যাক্স। ওকে, আর এই লাইনটা হচ্ছে আমাদের কি ওয়াই মেন। যে ভার্টিক্যাল লাইনটা হচ্ছে আমাদের এক্স মিন। ওকে, আর ভার্টিক্যালের এই পাশের লাইনটা হচ্ছে আমাদের এক্স ম্যাক্স। ওকে, আমরা এটা এই লাইনটার ক্ষেত্রে আমরা দেখতেছি তাহলে কি। ওকে স্যার, এই লাইনটার ক্ষেত্রে আমরা দেখতেছি কি তাহলে, একটা হচ্ছে ওয়াই মিনের সাপেক্ষে কাটা পড়তেছে, আর একটা হচ্ছে এক্স ম্যাক্স এর সাপেক্ষে কাটা পড়তেছে, এবং জি প্রাইম এইচ প্রাইমটা আমরা শো করাচ্ছি। তাহলে এরকম র্যান্ডম কিছু লাইন তোমাকে পরীক্ষার হলে দেওয়া থাকবে এরকম একটা ছবি দিয়ে, এবং তোমাকে টেকনিক্যালি যেটা করতে হবে, কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম অ্যাপ্লাই করে তোমাকে যেটা করতে হবে, জি প্রাইম এইচ প্রাইমের স্থানাঙ্ক বের করতে হবে, কিংবা এখানে ডি প্রাইমের স্থানাঙ্ক বের করতে হবে। আর যেটা বাইরে আছে সেটা তো তুমি ক্লিপিং ক্যান্ডিডেট যেহেতু না, সেটা যেহেতু ক্লিপ হবেই না, তো সেটা তো আমার কনসিডারেশনে নাই। কিন্তু যেগুলো ক্লিপ হবে সেগুলোর ক্ষেত্রে তোমাকে দেখাতে হবে এই ক্লিপিং পয়েন্টের বা ইন্টারসেকশন পয়েন্ট গুলোর স্থানাঙ্ক কত। সেটা তোমাকে ক্যালকুলেট করে কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম দিয়ে সেটা তোমাকে দেখাতে হবে। তো সেটা কিভাবে কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম করে আমরা সেটা একটু দেখতে চাচ্ছি। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি, এই অ্যালগোরিদমটা লাইন ক্লিপিং প্রসেসকে দুইটা ভাগে ভাগ করে। প্রথম ভাগটা হচ্ছে যে ক্লিপিং ক্যান্ডিডেট কোনটা সেটাকে আইডেন্টিফাই করা। অর্থাৎ এখানের মধ্যে আমরা অনেকগুলো লাইন দেখতেছি, এগুলো সবগুলো কিন্তু ক্লিপিং ক্যান্ডিডেট না। এখানে ক্লিপিং ক্যান্ডিডেট হচ্ছে শুধুমাত্র সিডি এবং হচ্ছে জিএইচ। সিডি এবং জিএইচ এর মধ্যে ক্লিপিং হচ্ছে, এবি এর মধ্যে কোনো ক্লিপ হচ্ছে না। ওকে, ইএফ এর মধ্যেও কোনো ক্লিপিং হচ্ছে না। একইভাবে আইজি এর মধ্যেও কোনো ক্লিপিং হচ্ছে না। তার মানে এই তিনটা ক্লিপিং ক্যান্ডিডেট না। এখানে ক্লিপিং ক্যান্ডিডেট হচ্ছে শুধুমাত্র সিডি এবং জিএইচ, যেগুলো আমাদের আহ ইয়াগুলোকে উইন্ডো ভিউ পোর্টের যে বারগুলো সেগুলোকে আমাদের যেগুলো ছেদ করতেছে সেগুলাই হচ্ছে আমাদের ক্লিপিং ক্যান্ডিডেট। আর যেগুলো ভিউ পোর্টের বাইরে কিংবা ভিউ পোর্টের ভেতরে সেগুলো আমাদের ক্লিপিং ক্যান্ডিডেট না। তার মানে ওখানে কোনো কাটাকাটির সুযোগ নাই। তাহলে সে প্রথমে ওই জিনিসটা কিভাবে আইডেন্টিফাই করা হয় কোনটা ক্লিপিং ক্যান্ডিডেট না কোনটা ক্লিপিং ক্যান্ডিডেট, সেটার জন্য একটা মেকানিজম ডেভেলপ করছে। আরেকটা হচ্ছে দেন ক্লিপ করা। ক্লিপ করা মানে ওই যে যে বললাম পয়েন্টগুলোর স্থানাঙ্ক ডি প্রাইম, আর এখানে হচ্ছে জি প্রাইম এইচ প্রাইম, এই পয়েন্টগুলোর স্থানাঙ্ক বের করা। ওকে, তাহলে সে এখন কিভাবে ক্লিপিং ক্যান্ডিডেটকে বের করতেছে সেটা দেখো। তাহলে ক্লিপিং ক্যান্ডিডেটকে বের করার জন্য সে তিনটা এই তিনটা অলরেডি আমরা আলোচনা করছি। ভিজিবল, নট ভিজিবল, ক্লিপিং ক্যান্ডিডেট। ভিজিবল মানে হচ্ছে দুইটা এন্ড পয়েন্ট দিয়ে হচ্ছে আমার কিসের মধ্যে আছে, আহ এই যে পোর্টের ভেতরে আছে, উইন্ডোর ভেতরে আছে এবি, তার মানে এটা ক্লিপিং ক্যান্ডিডেট না, এটা ভিজিবল, এটা অলরেডি শো করবে, আমার এটা ক্লিপ করতে হবে না। আবার যদি দুইটাই বাইরে থাকে তাহলে সেটা নট ভিজিবল, যেমন ইএফ টোটালি বাইরে, আইজে টোটালি বাইরে। ওকে, সো এগুলো নট ভিজিবল। তাহলে আমার একটা হচ্ছে ভিজিবল, একটা নট ভিজিবল, আর একটা হচ্ছে ক্লিপিং ক্যান্ডিডেট, যেটা এই দুইটার মধ্যে পড়বে না। তাহলে আমরা আমাদের এখান থেকে দেখতেছি ভিজিবল হচ্ছে এবি, নট ভিজিবল হচ্ছে ইএফ এবং আইজে, আর ক্লিপিং ক্যান্ডিডেট হচ্ছে সিডি এবং জিএইচ। ওকে, তাহলে আমরা এই তিনটা ক্যাটাগরি পাচ্ছি। তাহলে সেই তিনটা ক্যাটাগরিকে বেসিক্যালি এই তিনটা ক্যাটাগরি আসতেছে আমাদের ওই এক নাম্বার পয়েন্টের জন্য, কিভাবে আমরা ক্লিপিং উইন্ডোটা ইউজ করব। যে ক্লিপিং উইন্ডো ইউজ করে আমরা কিভাবে বুঝতে পারবো কোন লাইনগুলো ক্লিপিং ক্যান্ডিডেট এবং কোনগুলো ক্লিপিং ক্যান্ডিডেট না। তো সেটার জন্য হচ্ছে সে একটা রিজন কোড বেজ একটা টেকনিক সে অ্যাপ্লাই করছে। সেই রিজন কোডটা সে ডেভেলপ করছে বা ইউজ করছে এখানে। তো এখানে আমার যেটা ক্লিপিং উইন্ডো দেখতেছো, সো সেই ক্লিপিং উইন্ডোতে হচ্ছে সবগুলো বিট হচ্ছে কত, 0000। ওকে, তাহলে ফার্স্ট বিট দিয়ে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে ওয়াই ম্যাক্স এর উপরে, রাইট? ওয়াই যদি ওয়াই ম্যাক্স এর চেয়ে বড় হয় বা আমার ওয়াই ম্যাক্স এর বাইরে যদি কোনো কিছু থাকে, তাহলে আমার ফার্স্ট বিটটা অর্থাৎ এই লোকেশনটার ক্ষেত্রে আমার ফার্স্ট বিটটা 1 হবে, বাকিগুলো 0। আর সেকেন্ড বিট হচ্ছে বটম, তার মানে টপ, বটম, রাইট, লেফট, টপ, বটম, রাইট, লেফট। প্রথমে এই চারটা হিসাব করে নাও, টপ, বটম, রাইট, লেফট। তার মানে ফার্স্ট বিট দিয়ে হচ্ছে ওয়াই ম্যাক্স এর উপরে, আর সেকেন্ড বিট দিয়ে হচ্ছে ওয়াই মিন এর নিচে, আর থার্ড বিট দিয়ে হচ্ছে এক্স ম্যাক্স এর পরে, আর ফোর্থ বিট দিয়ে হচ্ছে এক্স মিনের
বাইরে। ওকে। আর বাকিগুলো তুমি কিভাবে পাচ্ছ? যেমন এটা যদি আমি হিসাব করি তাহলে এটা হচ্ছে আমার কি, প্রথমে হচ্ছে এটা উপরে, তার মানে হচ্ছে আমার এই উইন্ডো এর উপরে, তাহলে উপরে হলে ফার্স্ট বিটটা ওয়ান। এরপর হচ্ছে আবার এটা উইন্ডো এর কোন পাশে গেছে? রাইটে গেছে, তাহলে রাইটে গেলে কোন বিট ওয়ান হবে? থার্ড বিটটা ওয়ান হবে। ওকে। তাহলে চারটা বিট দিয়ে বেসিক্যালি এই চারটা সিগনিফিকেন্স সে এনশিওর করে। যদি ফার্স্ট বিট ওয়ান হয় এই রিজিয়ন কোডটা, তাহলে ফার্স্ট বিট ওয়ান এর মানে হচ্ছে যে আমার এটা কাকে ক্রস করে গেছে? ওয়াই ম্যাক্স কে ক্রস করে চলে গেছে। আর যদি সেকেন্ড বিট ওয়ান হয় তার মানে হচ্ছে এটা ওয়াই মিন এর চেয়ে কম আছে ভ্যালুটা, অর্থাৎ ওয়াই মিন এর নিচে চলে আসছে। থার্ড বিট ওয়ান হওয়ার মানে হচ্ছে সেটা এক্স ম্যাক্স এর বাইরে চলে গেছে। আর ফোর্থ বিট ওয়ান মানে হওয়ার মানে হচ্ছে এটা ওয়াই এক্স মিন এর বাইরে এই পাশে চলে আসছে। যখন দুইটা দুইটা যেগুলোতে দেখতেছো সেগুলো হচ্ছে কারেসপন্ডিং অন্য লোকেশন গুলো, অর্থাৎ কর্নার লোকেশন গুলোকে ডিনোট করার জন্য। এটার ক্ষেত্রে ফার্স্ট বিট যেহেতু টপে এবং থার্ড বিট যেহেতু রাইটে। আর এটার ক্ষেত্রে ফার্স্ট বিট হচ্ছে টপে আর ফোর্থ বিট যেহেতু লেফটে। এটার ক্ষেত্রে ফার্স্ট বিট সেকেন্ড বিট, কারণ হচ্ছে আমার সেকেন্ড বিট, হ্যাঁ সেকেন্ড বিট হচ্ছে আমার বটমে। আর হচ্ছে ফোর্থ বিট কারণ হচ্ছে আমার লেফটে। আর এটা হচ্ছে সেকেন্ড বিট থার্ড বিট কারণ বটমে এবং রাইটে। এই জিনিসটা মাথায় রাখবো, হচ্ছে টপ, বটম, রাইট, লেফট। টপ, বটম, রাইট, লেফট। তো এটার ক্ষেত্রে যেটা হয় এরকম, তোমাকে হচ্ছে যে কুইজে বা ইয়াতে এরকম দেয়া থাকে যে পয়েন্ট গুলো, এগুলো রিজিয়ন কোড তোমাকে বের করতে বলা হয় এরকম পয়েন্ট গুলা দিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি এ আর বি এর রিজিয়ন কোড কত হবে, এ এর রিজিয়ন কোড কত, বি এর রিজিয়ন কোড কত? 0 0 0, রাইট? জি স্যার। ঠিক কিনা? সি এর রিজিয়ন কোড কত হবে? রিজিয়ন 0 0 0। 00, আর ডি এর রিজিয়ন কোড হবে 1 ওয়ান, বাকিগুলো জিরো। 0। ওকে, এইচ এর রিজিয়ন কোড কত হবে? এটার টপ, বটম, রাইট। এটার তিন 3 নাম্বার নাম্বারটা বিটটা ওয়ান ওয়ান হবে। হবে। আর এফ এর রিজিয়ন কোড কত হবে? ফার্স্ট এটার বিট ওয়ান প্রথম হবে বিট ওয়ান যেহেতু টপ, হবে, লাস্ট বিট, আর লাস্ট বিটটা হবে রাইট। ফার্স্ট এন্ড লাস্ট। জি স্যার। তো এটা একটা থাকে যে আমাকে রিজিয়ন কোড গুলো বের করতে হয়, তাহলে আমরা রিজিয়ন কোড গুলো বের করে নিলাম। এখন এই রিজিয়ন কোডটা আসলে কেন আমার, বের তো করে নিলাম, এখন এটা দিয়ে আসলে কি কাজ হয়? এটা দিয়ে আসলে ওই জিনিসটাই করে, কোনটা ভিজিবল কোনটা ভিজিবল না, কোনটা ক্লিপিং ক্যান্ডিডেট সেটাকে সে ডিটারমাইন করে। যদি দুইটা রিজিয়ন কোডই আমার 0 0 0 হয় তাহলে হচ্ছে আমার লাইনটা হচ্ছে ভিজিবল। যদি দুইটা রিজিয়ন কোড, যেহেতু একটু আগে আমরা দেখলাম এ এবং বি দুইটারই রিজিয়ন কোড হচ্ছে আমার কত? 0 0 0, রাইট? জি স্যার। ওকে, এবং বি দুইটারই রিজিয়ন কোড 0 0 0, তাহলে হচ্ছে এটা ভিজিবল। আর নট ভিজিবল হচ্ছে যাদের লজিক্যাল এন্ড কি হবে, 0 0 0 হবে না। ঠিক আছে, তাহলে তোমার ই এর রিজিয়ন কোড কত হবে? ই এর রিজিয়ন কোড কত জানি আমরা? 0 0 কত? জিরো জিরো। ওয়ান। টপ, বটম, রাইট, লেফট। আর এফ এর রিজিয়ন কোড কত হবে? এটাই তো, রাইট? তাহলে এটা লজিক্যাল এন্ড করলে আমার কত আসবে? এটা আসবে না? তাহলে লজিক্যাল এন্ড করলে আমার যে রেজাল্টটা আসতেছে এন্ড অপারেশন চালিয়ে তাহলে সেটা কি আমার 0 0 0 হচ্ছে? হচ্ছে না, তার মানে হচ্ছে এটা আমার কি হবে না, ভিজিবল হবে না। ক্লিয়ার? এরপর তিন নাম্বারটা দেখো, ক্লিপিং ক্যান্ডিডেট কিভাবে বের করতেছে, সি আর ডি। ওকে, সি এর রিজিয়ন কোড হচ্ছে আমার 0 0 0 0। আর ডি এর রিজিয়ন কোড হচ্ছে আমার কত? 1 0 0 0। তাহলে এটার
লজিক্যাল এন্ডটা হচ্ছে 0 0 0। যদি আমার যে দুইটা পয়েন্ট, সেই দুইটা পয়েন্টের লজিক্যাল এন্ড যদি 0 0 0 হয় রিজিয়ন কোডের, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সেটা ধরতে পারি সেটা ক্লিপিং ক্যান্ডিডেট। আর যদি 0 0 0 না হয় তাহলে সেটা ভিজিবলই না। আর যদি দুইটাই 0 0 হয় তার মানে হচ্ছে সেটা ভিজিবল, সেক্ষেত্রে সেটা ক্লিপিং করতে হবে না। তাহলে খেয়াল করো, লজিক্যাল এন্ডের রেজাল্ট যদি 0 0 0 হয় তাহলে হচ্ছে ক্লিপিং ক্যান্ডিডেট, আর 0 0 0 না হলে যে লাইনটা, সেই লাইনের দুইটা পয়েন্টের রিজন কোড, যে লাইনটাকে তুমি ক্লিপ করবা কি করবা না ডিসাইড করবা, সেটার দুইটা পয়েন্টের রিজন কোড যদি 0 0 0 হয় তাহলে সেটা হচ্ছে আমার ক্লিপিং ক্যান্ডিডেট। আর যদি 0 0 0 না হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ক্লিপিং ক্যান্ডিডেট না। আবার যদি দুইটা পয়েন্টেরই রেজাল্ট 0 0 0 থাকে তাহলে সেক্ষেত্রে তুমি না করেই বলে দিতে পারো যে সেটা ভিজিবল। ওকে, কারণ সেক্ষেত্রে অর্থাৎ এই দুইটা পয়েন্টেরই যদি আমার কি হয় 0 0 0 থাকে তাহলে সেটাকে আমার ইয়াতে নেওয়ার দরকার নেই, ক্যান্ডিডেট বানানোর দরকার নেই, নট ভিজিবল বানানোর দরকার নেই। আর একটা হচ্ছে যে 0 0 0 আর একটা নট 0 0 0, তাদের লজিক্যাল এন্ড যদি 0 0 0 হয় তখনই সেটা ক্লিপিং ক্যান্ডিডেট। তাহলে এক্ষেত্রে তোমাকে এরকম কিছু পয়েন্ট দিয়ে বলতে পারে যে লজিক্যাল রিজিয়ন কোডের আলোকে কোন ক্লিপিং ক্যান্ডিডেট কোনগুলা, ভিজিবল কোনগুলা, নট ভিজিবল কোনগুলা লাইন, সেগুলো আইডেন্টিফাই করো। তো সেটাও হতে পারে। এটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা যেটা বললাম, কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম যেটা করে সেটা হচ্ছে দুইটা স্টেপ ফলো করে। একটা স্টেপ হচ্ছে কোন লাইনগুলো ভিজিবল, কোন লাইনগুলো ভিজিবল না, এবং কোন লাইনগুলো ক্লিপিং ক্যান্ডিডেট সেটা বের করে। ওকে, এবং দ্বিতীয় স্টেপ যেটা পারফর্ম দ্য ক্লিপিং, এখন হচ্ছে ক্লিপিং করবে। তাহলে আমরা অলরেডি দেখলাম কোনটা ভিজিবল, কোনটা ভিজিবল না, এবং কোনটা ক্লিপিং ক্যান্ডিডেট সেটা কিভাবে রিজিয়ন কোড ইউজ করে সে বের করতেছে। এখন হচ্ছে আমার ক্লিপিংটা পারফর্ম করবে সে কিভাবে। ওকে, তাহলে যখন ক্যাটাগরি থ্রি উই প্রসিড উইথ ফাইন্ড দ্য ইন্টারসেকশন পয়েন্ট, অর্থাৎ যখন ক্যাটাগরি থ্রিতে ফর এক্সাম্পল এই সিডি এর ক্ষেত্রে আমরা এখন কোথায় যাব, ক্লিপিং ক্যান্ডিডেট সিডিটা, তো সেটার ক্ষেত্রে আমাকে ক্লিক করতে হবে এবং আমাকে ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে প্রথমে যেটা বলতেছে, যদি বিট ওয়ান এবং টু ওয়ান হয় তার মানে তোমার লাইনটা কোথায়। বিট ওয়ান ওয়ান হওয়ার মানে হচ্ছে লাইন কার সাথে ইন্টারসেক্ট করছে, ওয়াই ম্যাক্স এর সাথে। যেটা আমরা একটু বলতেছিলাম টপ হচ্ছে আমার কত, টপ হচ্ছে ওয়ান, তার মানে বিট ওয়ান ওয়ান হওয়ার মানে হচ্ছে তোমার লাইনটা কোথায় ইন্টারসেক্ট করছে। বিট ওয়ান ওয়ান হওয়ার মানে হচ্ছে তোমার লাইনটা ওয়াই ম্যাক্স এর সাথে ইন্টারসেক্ট করছে। আর যদি বিট টু ওয়ান হয় তাহলে হচ্ছে ওয়াই মিন এর সাথে ইন্টারসেক্ট করছে। আর যদি বিট থ্রি ওয়ান হয় তাহলে হচ্ছে এক্স ম্যাক্স এর সাথে করছে। আর যদি বিট ফোর ওয়ান হয় তাহলে হচ্ছে ওয়াই এক্স মিন এর সাথে ইন্টারসেক্ট করছে। তাহলে এই চারটা বিটের মাধ্যমে আমরা রিজিয়ন কোড যেটা ওই লাইনের, সেই রিজিয়ন কোডের মাধ্যমে আমরা এই জিনিসগুলো জানতে পারতেছি। ওকে, তাহলে এখানে ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, আমাদের যদি ইয়াটাতে আমরা যাই, so, এই যে সিডি এর ক্ষেত্রে আমরা জানতেছি সি পুরোটাই 0 0 0, তাহলে সেটা কারোর সাথে ইন্টারসেক্ট করতেছে না, সেটা হচ্ছে ভিউ পোর্টের ভেতরে। আবার ডি হচ্ছে 1 0 0 0, তার মানে ডিটা হচ্ছে কার সাথে ইন্টারসেক্ট করে গেছে, এই সিডি লাইনটা ওয়াই ম্যাক্স এর সাথে ইন্টারসেক্ট করে গেছে। একইভাবে বিট থ্রি ফোর এটাও আমরা বললাম। তাহলে এটা যদি ওয়াই ম্যাক্স এর সাথে ইন্টারসেক্ট করে যায় তাহলে তুমি এখানে, এখান থেকে তুমি অটোমেটিক্যালি ওয়াই এর মানটা পাচ্ছ না, ওয়াই ম্যাক্স এর যে মানটা এখানে সেটা হচ্ছে তোমার ওয়াই এর মান কিনা। তোমাকে বুঝাতে পারতেছি?
বুঝতে পারছি। ওকে, তো আমরা যেটা বলতেছি, তাহলে আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি সিডিটা হচ্ছে ডি প্রাইমে ওয়াই ম্যাক্স কে ছেদ করতেছে, যেহেতু হচ্ছে আমার ডি এর রিজিয়ন কোডটা 1। আর এমনিতে তুমি নিজের চোখেও সেটা দেখতে পাচ্ছ, তো সেটা তুমি জাস্ট রিজিয়ন কোডেরটাকে বলে সেটাকে জাস্টিফাই করলে আর কি। তাহলে ওয়াই ম্যাক্স এর মান তোমার জানা হয়ে গেছে। তাহলে ওয়াই ম্যাক্স এর মান যদি তুমি জানোই, বা এই ডি প্রাইমের ওয়াই এর মান যদি যদি তুমি জানো, তাহলে তোমাকে এখন বের করতে হবে এক্স এর মান। তাহলে এক্স এর মান বের করতে হলে আমরা এই সি এবং ডি, আমার এই দুইটা পয়েন্টের স্থানাঙ্ক যদি আমার কাছে জানা থাকে, তাহলে আমি ডাল এম বের করতে পারি। y2 - y1 ডিভাইড বাই x2 - x1, ডাল এম আমার বের হলো। আর একটা সূত্র যেটা y - y1 ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, y - y1 ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই সূত্রটা ইউজ করে আমি কি বের করতে পারি? যেহেতু আমার কাছে অলরেডি y1 এর মান জানা আছে, ওকে, x1 x2 এর মানও জানা আছে ওখান থেকে, তাহলে আমি এখন হচ্ছে y2 এর মানটা বের করতে পারি। আবার যদি আমার কাছে কি থাকে, এটার ক্ষেত্রে হচ্ছে যে আমি y এর মান অলরেডি পাইছি, তার মানে হচ্ছে আমার কার মান জানা আছে, y এর মান জানা আছে। আর যদি y এর মান জানা থাকে, তাহলে আমাকে x এর মান জানতে হবে এই সূত্র দিয়ে। এক্ষেত্রে y2টা হবে হচ্ছে তোমার ওই যে ছেদবিন্দুটার স্থানাঙ্ক, আর y1টা হবে হচ্ছে তোমার কোনটা, এই সি, সি এর যেটা y সেটা হচ্ছে তোমার y1 হবে। আমার কথাটা বুঝতে পারছো কিনা একটু বলো। আর m হচ্ছে স্লোপ, y2 - y1 ডিভাইড বাই x2 - x1। আমি আরেকবার বলতেছি, খেয়াল করো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ডি প্রাইম পয়েন্টে ছেদ করছে। তাহলে আমরা যেহেতু সি এর যে রিজিয়ন কোড সেটাতে সবগুলাই 0 0 0 0, আর ডি এর রিজিয়ন কোড হচ্ছে 1 0 0 0, তাহলে যেহেতু প্রথম বিটটা 1 আছে, তার মানে সেটা কাকে ছেদ করছে? ওয়াই ম্যাক্স কে ছেদ করছে। প্রথম বিট 1 থাকার মানে হচ্ছে ওয়াই ম্যাক্স কে ছেদ করছে। তাহলে ওয়াই ম্যাক্স কে ছেদ করলে আমি ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি, এবং সেটা হচ্ছে কি আমার ওয়াই ম্যাক্স এর যে মানটা আমাকে, অর্থাৎ আমাকে তো উইন্ডো এর একটা সাইজ দিবে, সেই উইন্ডো এর সাইজ অনুসারে ওয়াই ম্যাক্স এর যে মানটা আমার থাকবে সেটাই হচ্ছে এখানে ডি প্রাইমের ওয়াই এর মান। ওকে, তাহলে এখন সি ডি এই দুইটা পয়েন্ট যেহেতু আমাকে দেওয়া আছে, এই দুইটা পয়েন্ট থেকে আমি কি বের করে নিব? ডাল এম বের করে নিব। এখন হচ্ছে আমাকে এই ডি প্রাইমের তার মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। আমি যেহেতু অলরেডি ওয়াই এর মান জানি, তাহলে এক্স এর মানটা আমি এই সূত্র দিয়ে বের করে নিব। এবং সূত্রটার জেনারেল ফর্ম হচ্ছে ওইটাই, y2 - y1 ইকুয়াল টু এম ইন্টু x - x2 - x1, বা y - y1 ইকুয়াল টু এম ইন্টু x - x1। এখানে y কে আমরা ওয়াই আই লিখলাম, x কে এক্স আই লিখলাম। ক্লিয়ার? এটুকু বুঝছো কিনা? জি স্যার। তাহলে বুঝলে এটা করো, এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করো। হচ্ছে তোমার ওয়াই ম্যাক্স, ওয়াই মিন, এক্স।
ওয়াই ম্যাক্স এর মান হচ্ছে 6, ওয়াই মিন এর মান হচ্ছে 1, এক্স মিন এর মান হচ্ছে আমার -3, এবং এক্স ম্যাক্স এর মান হচ্ছে 2। এখন তোমাকে হচ্ছে দুইটা পয়েন্ট আমি দিলাম, ধরো এটা হচ্ছে -4 2 এটার স্থানাঙ্ক, আর এই পয়েন্টের স্থানাঙ্ক -1 7। ধরো এটা হচ্ছে তোমার কি পি কিউ একটা লাইন, পি এর স্থানাঙ্ক হচ্ছে -4 2, আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে এটা। তাতে তুমি আমাকে এই ইন্টারসেক্ট পয়েন্টের স্থানাঙ্কটা এখন তুমি বের করে দিবা। ওকে, করে রেজাল্ট একটু বের করে কম্পিউটেশনটা করে বলো। আর সেম ইকুয়েশন গুলো বইতেও পাবা, তুমি তোমার ওখান থেকে স্লাইড থেকে দেখতে না পারলে বই থেকে এগুলো ইকুয়েশন গুলো দেখতে চাইলে দেখতে পারো। তাহলে প্রথমে আমাকে পি কিউ যখন লাইনটা পাইছি, আমাকে পি এর বের করতে হবে। পি এর রিজিয়ন কোড কত? 0001। আর কিউ এর রিজিয়ন কোড হচ্ছে 1, এটা। এবং এই দুইটার হচ্ছে আমার কত? তাহলে এটা হচ্ছে আমার ক্লিপিং ক্যান্ডিডেট, রাইট? ওকে, এখন আমি হচ্ছে এই পয়েন্টে আমার কি হবে, ক্লিপ হবে প্রথমে। ওকে, এখানে দুইটা পয়েন্টে ক্লিপ হবে। ওকে, দুইটা পয়েন্ট আমাদের ক্লিপ হবে, তাহলে আমরা এখন ক্লিপিং ক্যান্ডিডেট যে সেটা অলরেডি বের করছি। ওকে, তারপর আমাকে হচ্ছে এখন আমরা আর পয়েন্টের স্থানাঙ্কটা বের করব। তাহলে আমাকে প্রথমে এম এর মান বের করতে হবে। এম এর মান কত আসছে? ফাইভ বাই থ্রি নাকি? जी सर। এরপর হচ্ছে আর এটা কাকে, কোন পয়েন্টে গিয়ে ছেদ করছে? এক্স মিনে না? তার মানে এক্স আই এর মান আমার কাছে অলরেডি আছে, সেটা হচ্ছে কত? -3। এখন আমার ওয়াই আই এর মান বের করতে হবে। তাহলে ওয়াই ওয়ান প্লাস এম ইন্টু, না,
xi minus x1 divided by m নাকি, না সরি, y minus m ইন্টু এত, এটাই না? এটাই সূত্র কিনা? ক্লাস স্থানাঙ্ক কত আসে? করে থেকে একটু বলো। স্যার 3.67 এর মতো একটা ভ্যালু আসে। 3.67। ওকে, তাহলে আমার স্থানাঙ্ক হবে তাহলে কত? -3.67। ওকে, তাহলে এটা আমার আর এর স্থানাঙ্ক। এখন আমি এস এরটা কিভাবে বের করব? এখন হচ্ছে আর এবং কিউ আমার ইয়া হবে। ওকে, আর এবং কিউ কে আমি কনসিডার করব, এবং হচ্ছে এক্ষেত্রে আমার এম এর মান কিন্তু একই থাকবে, যেহেতু একই লাইনের ইয়া, তো স্লোপে কোনো চেঞ্জ আসবে না। এখন তুমি হচ্ছে যে এক্ষেত্রে আমরা এস দেখতেছি কিসে চেক করছে আমার, সেটা আমরা আর ধরিও যা পি ধরলেও আমার মনে হয় সেম ভ্যালু আসবে। তাহলে এস হচ্ছে ওয়াই ম্যাক্স এ চেক করছে, তাহলে ওয়াই ম্যাক্স এ চেক করলে আমার ওয়াই আই এর মান হচ্ছে কত? 6। তাহলে আমার এক্স আই এর মান হবে কত? x1 প্লাস ওয়াই আই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এম, ওয়াই মাইনাস ওয়াই, হ্যাঁ। Yeah. তো এটা কত আসে?
কত আসে এক্স এর মান? স্যার মাইনাস এক্ষেত্রে ওয়ান যেহেতু পয়েন্ট সিক্স যেহেতু এক্ষেত্রে আমরা আর এ চলে আসছি, তাহলে আর এরটাই নিবা আর কি। পি ধরবে না, কারণ আমার ক্লিপ হয়ে কিন্তু এখন আমি কোথায় চলে আসছি? আর এ চলে আসছি। ঠিক আছে। প্রথমটাতে হচ্ছে যে আমার কোনোটাই ক্লিপ হয় না, সে কারণে আমি এখানে কিউ ধরছি, এখানে হচ্ছে পি ধরছি। তারপর হচ্ছে আমি আর বের করছি। আর যখন আর বের করে ফেলছি তখন হচ্ছে আমার এইটা রেক্টাঙ্গেলটা ক্লিপ হয়ে গেছে এই জায়গায়, আর এখন কিন্তু আমার কাছে পি এর অস্তিত্ব নাই। তো এখন হচ্ছে আর এবং কিউ এর মধ্যে থেকে আমি এস বের করব। সেক্ষেত্রেও আমার এম এর মানটা সেমই থাকবে, কারণ এমটা তো একই লাইনেরই অংশ, তো এম এর মানটা থ্রু আউট দ্য লাইন সেমই থাকবে। তাহলে সেক্ষেত্রে তুমি আর এর ক্ষেত্রে থেকে তুমি কি নিবা? এক্স ওয়ানটা নিবা হচ্ছে আর থেকে -3 নিবা এখান থেকে। তাহলে -3 প্লাস, আর এখানে এই যে y2 y1, তাহলে 7 -3.67 ডিভাইডেড বাই 5/3 কত আসে? স্যার আমরা পিকিউ নিলেও তো একই ভ্যালু আসার কথা। না, একই ভ্যালু আসবে, কিন্তু তোমার ইন প্র্যাকটিক্যাল হতে তোমার কাছে পি এর অস্তিত্ব তো নাই যখন তুমি ক্লিক করে ফেলছো। কারণ ক্লিক করবে তুমি সেগমেন্ট বাই সেগমেন্ট, একটা জিনিস যখন তুমি ক্লিক করে বাদ দিয়ে দিছো, তো সেটাকে কি তুমি ইতিহাস থেকে তুলে আনবা? পারবা না তো। সেটা তো তখন তুমি রিমুভ হয়ে গেছে না ওই অংশটুকু। জি স্যার। একই আসবে, কিন্তু ওটা রিমুভ হয়ে গেছে অলরেডি, তো সেটা আমি কনসিডার করতে পারি না। যে কারণে আমি বলতেছি যে আর এবং কিউ এর ক্ষেত্রে তোমাকে আর নতুন করে এম এস্টিমেট করার দরকার পড়তেছে না, এম এর মানটা সেমই থাকতেছে। 6টা তো হচ্ছে ওয়াই এর মান। জি স্যার, আমি ভুলে মনে হয় উল্টে ফেলছি। তাহলে -8/5 হলে হচ্ছে তোমার কত আসে? 1 কত 67 বা সামথিং এরকম নাকি? তো 1.6 আসে, -1. ওকে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা এটা এটা পাইলাম কত তাহলে? 1.6 মাইনাস, তাহলে আমার এটা স্থানাঙ্ক হচ্ছে -1.6, এটা হচ্ছে আমার এস এর স্থানাঙ্ক। এবং তুমি যে দুইটা স্থানাঙ্ক বের করবা, তুমি পরীক্ষার হলে হচ্ছে যে এখানে যে পয়েন্ট গুলো দেওয়া থাকবে ওগুলো অনেক ইজি এভাবে আরো ক্লিয়ারলি দেওয়া থাকে, এবং তুমি খুব সহজে বুঝতে পারবা যে আসলে এই পয়েন্টটা 1.6 লোকেশনে কিনা।
তো সেটা থেকে তুমি অনেকটাই নিশ্চিত হতে পারবা তোমার ইন্টারসেকশন পয়েন্টটা ঠিকঠাক মতো তুমি বের করছো কিনা। তো আমি যদি পরীক্ষার কোনো একটা এক্সাম্পল একটু করে দেখাই। ওকে, সো ফর এক্সাম্পল এখানে তোমাকে এক্স মিন, এক্স ম্যাক্স, ওয়াই মিন, ওয়াই ম্যাক্স এগুলো সবগুলো দেওয়া আছে। এবং তুমি যদি এই পয়েন্টার স্থানাঙ্কটা এখানে দেখো, এই পয়েন্টার স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে, এটার স্থানাঙ্ক বের করতে হবে, এবং এটার স্থানাঙ্ক বের করতে হবে, তিনটা স্থানাঙ্ক বের করতে হবে, 3 নাম্বার। তুমি খুব সহজেই বুঝতে পারবা এই পয়েন্টার আসলে স্থানাঙ্ক এটা কিনা, কারণ তোমার স্কেল দিয়ে বসাইলেও তুমি বুঝতে পারবা, বা তুমি একটু রাফলি নিজের মতো করে ক্যালকুলেশন করে নিলে এই পয়েন্টার আসলে পজিশনটা এই জায়গায় কিনা যেটা তোমার বের হয়েছে, সেটা দেখে তুমি তোমার কোয়েশ্চেনটা, তোমার সলিউশনটা কারেক্ট কিনা এটা বুঝে নিতে পারবা। তো সেটা বুঝে অনেকে আবার একটু চালাকি করার চেষ্টা করে, তারা হচ্ছে মাঝখানের এই প্রসেস গুলো অনেকে একটু মানে পুরোপুরি কমপ্লিট করতে পারে না বা মিলাইতে পারে না, তখন তারা শেষে এসে আবার এই পয়েন্টটা বসায় দেয় কিংবা আশেপাশ থেকে দেখে পয়েন্টটা বসায় দেয়। তো সেটার জন্য তোমাকে আমি বলে রাখতে চাই যে আমরা দেখলে পুরো খাতাটাই দেখি, যখন প্রথমে দেখি যে তুমি এটা মিলাইতে পারছো কিনা, মিলাইতে পারলে এরপর হচ্ছে কি ব্যাকওয়ার্ড ডিরেকশনে আমরা প্রসিড হইতে থাকি আর কি, উপরের দিকে, যে মানে উপরে ক্যালকুলেশন গুলা করেই আসলে এটা আসছে নাকি তুমি শেষে এসে কোনোভাবে এটা বসাই দিছো। এবং প্রতিবারই 2-3টা ওরকম স্যাম্পল পাওয়া যায় যারা হচ্ছে শেষে এসে খালি পয়েন্টটা বসায় দেয় এবং মাঝখানের প্রসেস গুলো সে ঠিকভাবে কমপ্লিট করে আসে না। সো অনলি তুমি স্কেল দিয়ে হোক বা তোমার ইনটুইশন পাওয়ার দিয়ে যদি তুমি খালি স্থানাঙ্ক বসে দিয়ে মনে করো যে এটা দেখে তোমাকে মার্কস দিয়ে দিবে, সেটা কিন্তু রং। আর যদি এটা ভুল হয়, তাহলে হচ্ছে যে প্রথমত তোমার মার্কস ওখানে বাদ পড়ে যায়। সেক্ষেত্রে আমরা খুব বেশি উপরে উঠে না, সামান্য 2-1 স্টেপ উপরে উঠে দেখি যে মানে এটা তোমার কম্পিউটেশনাল ভুল কিনা। যদি এটা তোমার কম্পিউটেশন ভুল হয়, প্লাস মাইনাস এই টাইপের একদম, হয়তো একটা কোঅর্ডিনেট ঠিকঠাক মতো চলে আসছে, আরেকটাতে হয়তো সামান্য প্লাস মাইনাসের জন্য ভুল, যদি এটা খুবই মাইনর হয় সেক্ষেত্রে তোমার মার্কস কাটা হয় না, যদিও তোমার ফাইনাল রেজাল্টে ভুল আসে। কিন্তু যদি এটা এমন হয় যে তোমার আরো সিগনিফিকেন্ট কোনো ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার মার্কস কাটা হয় আর কি। যেহেতু এখানে অনেক বেশি কম্পিউটেশন বা অনেক বেশি এসব যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে, সেক্ষেত্রে হচ্ছে ছোটখাটো ভুলগুলো সাধারণত ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখা হয় আর স্যার কি, বা এখানে ওয়াই এগুলোকে। ম্যাক্স এর কিন্তু ভুল আছে মনে হয়। হ্যাঁ, স্যার ওয়াই ম্যাক্স এর কিন্তু 9 দেওয়া আছে, কিন্তু কোঅর্ডিনেট যেটা বাইরে সেটা 3, 8। সো বুঝিনি। স্যার কোয়েশ্চেন 4.a যে ওয়াই ম্যাক্স ইকুয়াল না, 9 এটা দেওয়া আছে। এটা একটু ইয়া হয়েছিল, কারেক্ট জি করা স্যার। হয়েছিল আর কি পরীক্ষার হলে, এটাতে ভুল আছে একটু। ঠিক আছে, জি আমি স্যার। জাস্ট একটা স্যাম্পল দেখালাম আর কি। কিভাবে এর আগের ইয়ারের স্যাম্পলটাও আমরা দেখতে পারি। আহ, ওটা পরীক্ষার হলে ঠিক করে দেওয়া হয়েছিল। এখানেও সেম টাইপের, হ্যাঁ এখানেও তুমি সেম টাইপের একটা কোয়েশ্চেন পাবা। এক্ষেত্রে তোমাকে হচ্ছে যে, এক্ষেত্রে আমি এবিসিডি এর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছি, আমি কিন্তু তোমাকে এক্স মিন, এক্স ম্যাক্স, ওয়াই মিন, ওয়াই ম্যাক্স এগুলো দিই নাই। সেক্ষেত্রে তোমাকে হচ্ছে সেটা কি করে নিতে হবে, বের করে নিতে হবে। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স ম্যাক্স হচ্ছে 14। ওকে, আবার এক্স মিন হচ্ছে আমার কত, 4। ওয়াই মিন হচ্ছে আমার কত, 4। ওয়াই ম্যাক্স হচ্ছে আমার কত, 10। সেক্ষেত্রে তোমাকে স্থানাঙ্ক থেকেই এক্স মিন, এক্স ম্যাক্স, ওয়াই মিন, ওয়াই ম্যাক্স বের করে নিতে হবে। এক্ষেত্রে আমি তোমাকে একটা উইন্ডো এর 4 কর্নারের বা 4 কর্নারের রেক্টেঙ্গেলের স্থানাঙ্ক দিছি, বাকিটা তোমাকে এখন কম্পিউট করে বের করতে হবে। সেইভাবে তোমাকে পরীক্ষায় দেওয়া হইতে পারে আর কি। ক্লিয়ার? তাহলে এই এই বিভিন্ন ভাবে এটা আসে এবং এটা একটা কমন কোয়েশ্চেন। আর এটার কুইজ ভার্সন হচ্ছে ওগুলো আর কি, যে রিজিয়ন কোড বের করা বা এটা সেটা এরকম, বা এটা পরীক্ষায় অনেক সময় দেওয়া হইতে পারে, এগুলো রিজিয়ন কোড বের করো তারপর ক্লিক করো এই টাইপের। ওকে, তো সবগুলোর জন্য প্রিপেয়ার থাকাটা দরকার আর কি। আর যদি কোনো লাইন থাকে এরকম যেটা হচ্ছে একটু কিছুটা কমপ্লেক্স কেস, তো এরকম যদি থাকে, তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে যে এখানে 2টা ক্লিপ দেখানো হয়েছে। একটা হচ্ছে তোমার কিসের সাপেক্ষে, ওয়াই ম্যাক্স এর সাপেক্ষে। তো আমরা সেটা করি না, আমরা সাধারণত হচ্ছে যে এখানে সরাসরি এক্স ম্যাক্স এর সাপেক্ষে সিটা বের করে নিবা, আর ওয়াই মিন এর সাপেক্ষে বিটা বের করে নিবা, তাহলে হবে। তোমাকে ডি কনসিডার করার দরকার নাই আর কি আলাদা ভাবে।
যেহেতু তোমাকে আমার দরকার হচ্ছে বি এবং সি এর স্থানাঙ্ক, সুতরাং তুমি প্রথমে বি বের করে নিবা, তারপর বি থেকে হচ্ছে সি এর মানটা বের করে নিবা। আর সি চ্যাত করছে হচ্ছে আমার কিসে, এক্স ম্যাক্সে, আর বি চ্যাত করছে আমার কিসে, ওয়াই মিনে। এটা বের করলে বাকিটা ইকুয়েশন দিয়ে খুব সহজে বের করে ফেলা যায়। প্রথমে যেটা বের করতে হয় সেটা হচ্ছে এম এর মানটা বের করবা, ডালের মানটা। তারপর দেখবা হচ্ছে এটা কোথায় ছেদ করছে, এক্স মিনে নাকি এক্স ম্যাক্সে, ওয়াই মিনে নাকি ওয়াই ম্যাক্সে ছেদ করছে, তাহলে এক্স বা ওয়াই একটার মান বের হয়ে গেছে। তারপর বাকি মানটা তো ওই ইকুয়েশন দিয়ে বের করে নিলা। তো খুব একটা কঠিন কিছু কি আমার মনে হয় না, রাইট? তুমি একবার একটু মনোযোগ দিয়ে নিজের মতো করে দেখলে আমার মনে হয় তুমি আত্মস্থ করে ফেলতে পারবা। তো এটা ছিল কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম। ওকে। তো আরেকটা আছে হচ্ছে তোমার মিড পয়েন্ট সাবডিভিশন অ্যালগোরিদম। ওকে, সো মিড পয়েন্ট সাবডিভিশন অ্যালগোরিদমে যেটা করা হয় তোমার সেটা হচ্ছে যে, এটা কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদমের মতোই সে কাজটা করে। সে যেটা করে প্রথমে হচ্ছে যে, আহ, এই যে লাইন, টোটাল এবি লাইনটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এই লাইনটাকে সে হচ্ছে প্রথমে দুই ভাগ করে মিড পয়েন্টটা বের করে। দুই ভাগ করে কি বের করে, মিড পয়েন্ট বের করে। এবং মিড পয়েন্ট বের করার সূত্র তো সহজ, x1 + x2/2, y1 + y2/2। তাহলে তখন একটা লাইন দুইটা লাইনে ভাগ হয়। সে দুইটা লাইনকে সে আবার কি করতে থাকে, আবার দুই ভাগ করতে থাকে। এভাবে মিড পয়েন্ট বের করতে থাকে কন্টিনিউয়াসলি, যতক্ষণ পর্যন্ত না সে তার পয়েন্টটা কিসের মধ্যে এসে পৌঁছায়, মিড পয়েন্টটা। এই যে ইন্টারসেকশন পয়েন্ট যেটা, অর্থাৎ এক্স মিন এক্স ম্যাক্স বা ওয়াই মিন ওয়াই ম্যাক্স, এই কোনোটার সাথে যতক্ষণ পর্যন্ত না ম্যাচ করে ততক্ষণ পর্যন্ত সে এই সাবডিভিশনটা চালাইতে থাকে। এবং যখন ওটা ম্যাচ করে ওখানে হচ্ছে যে, তখন সে ওখানে স্টপ হয় আর কি। এটা হচ্ছে তোমার এই সাবডিভিশন। তুমি বলতে পারো এটা কতক্ষণ করবে, সো এটার পিক্সেলের সংখ্যার উপর বেস করে এটা হচ্ছে 2^n=m সংখ্যক বার। যদি পিক্সেল সংখ্যা 1024 হয় তাহলে তারা বলতেছে 10টা সাবডিভিশন করলেই সে অপটিমাল পয়েন্ট গুলোতে সে পৌঁছে যাবে আর কি, এর বেশি দরকার পড়বে না। কারণ প্রতিবার যেহেতু অর্ধেক করে কমে যাচ্ছে, অর্ধেক করে কমার পরে সে জাস্ট চেক করে দেখে ওই লাইনটা ক্লিপিং ক্যান্ডিডেট কিনা। ওকে, যেমন এই যে প্রথম লাইনটা, এবি লাইনটা, এই লাইনটা হচ্ছে ক্লিপিং ক্যান্ডিডেট। যখন সে দুই ভাগ করছে, একটা হচ্ছে তোমার কি A1 ধরো আর একটা 1B ধরো, তাহলে A1 কে যখন সে আবার দুই ভাগ করছে, একটা হচ্ছে A2 আর একটা হচ্ছে 1 2, তাহলে 1 2 কিন্তু আর ক্লিপিং ক্যান্ডিডেট নাই। 1 2 হচ্ছে ভিজিবল, সেটা উইন্ডোর ভেতরে পড়ে গেছে। এখন হচ্ছে A2 শুধুমাত্র ক্লিপিং ক্যান্ডিডেট। A2 কে সে যখন সে আবার দুই ভাগ করছে, তখন একটা পাইছে A3 আর একটা হচ্ছে 3 2। এখন 3 2 কে যখন সে চেক করতেছে, অর্থাৎ রিকার্সিভলি প্রসেসটা চলে আর কি, 3 2 কে যখন সে চেক করতেছে সেটা ক্লিপিং ক্যান্ডিডেট, বাট A3 ক্লিপিং, সেটা ভিজিবল, বাট A3 হচ্ছে ক্লিপিং ক্যান্ডিডেট না। ক্লিপিং ক্যান্ডিডেট তখন A3 কে যখন সে দুই ভাগ করছে, তখন হচ্ছে তোমার কি আবার 4 পাইছে। ওকে, এখন A4 যেটা, সে A4টা আবার হচ্ছে তোমার ভিজিবল না, অর্থাৎ ইয়ার বাইরে, উইন্ডো এর বাইরে। বাট 4 এবং 3, এই দুইটা হচ্ছে তোমার কি ক্লিপিং ক্যান্ডিডেট। এটা 4 এবং 3, তো সে 4 3 কে আবার দুই ভাগ করলে সে মাঝখানের এই পয়েন্টটা পাচ্ছে। তোমাকে বুঝাতে পারছি? অর্থাৎ প্রতিবার তুমি দুই ভাগ করবা লাইনটাকে, ওই দুই ভাগের মধ্যে তুমি চেক করে দেখবে কোনটা ক্লিপিং ক্যান্ডিডেট, কোনটা ভিজিবল, কোনটা নট ভিজিবল। এর মধ্যে যেটা ক্লিপিং ক্যান্ডিডেট হবে সেটাকে আবার দুই ভাগ করবা, আর যেটা ভিজিবল হবে না সেটা তো বাদ। আর যেটা ভিজিবল হবে সেটা তো উইন্ডোর ভেতরে পড়েই গেছে। এরপর হচ্ছে আবার যেটা ক্লিপিং ক্যান্ডিডেট আসবে সেটাকে আবার দুই ভাগ করে তুমি ওভাবে যে ভাগটা ক্লিপিং ক্যান্ডিডেট সেটাকে রাখবা, যেটা ভিজিবল সেটা ভিজিবলে চলে যাবে, আর যেটা নট ভিজিবল সেটা ডিসকার্ড হয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমার সাবডিভিশন অ্যালগোরিদমের কাজ, মিড পয়েন্ট সাবডিভিশন। এরপরে যেটা আসতেছে হচ্ছে পলিগন ক্লিপিং। ওকে, সো পলিগন ক্লিপিং মানে হচ্ছে যে আমার এখানে অনেকগুলা, এটাকে তুমি লাইনে কনভার্ট করেও চাইলে করতে পারো, বাট এটারও একটা প্রসেস আছে আর কি। এটার জন্য অ্যালগোরিদম ডেভেলপ করা হয়েছে যেন আরো ইজিয়েস্ট ওয়েতে এটা করা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি আমার এটা হচ্ছে উইন্ডো, এখন এই পলিগনটা ক্লিপ হলে খালি এটুকু অংশ দেখা যাবে। এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, ক্লিপ হলে এটা দেখতে পাচ্ছি, এটাকে ক্লিপ করলে আমি এই অংশটা ফেরত পাবো, যেহেতু আমার এটা ক্লিপিং উইন্ডো। তো সে কাজটা করার জন্য তোমার যে অ্যালগোরিদমটা ইউজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে তোমাকে সাদারল্যান্ড হজম্যান অ্যালগোরিদম। ওকে, ওকে ফাইন। ক্লিপ এগেনস্ট রাইট ক্লিপিং বাউন্ডারি, তাহলে সাদারল্যান্ড হজম্যান অ্যালগোরিদম যেটা করে বিভিন্ন বাউন্ডারির সাপেক্ষে হচ্ছে ক্লিপিং প্রসেসটা চালায়। তাহলে আমি যদি, এটা আমার টোটাল হচ্ছে যে কি মেইন যে ইয়াটা দেওয়া হয়েছে, পলিগনটা, সে পলিগন এটা। এখন এটাকে আমি উইন্ডোর সাপেক্ষে ক্লিপ করলে, রাইট
বাউন্ডারির সাপেক্ষে ক্লিক করলে এটুকু ক্লিপ হবে। এরপর যদি আমি বটমের সাহায্যে ক্লিক করি বটম বাউন্ডারি, তাহলে এটা। এরপর যদি লেফট এটা, এরপর হচ্ছে টপ এটা, তাহলে ফাইনালি এটা আসে। এখন এই প্রসেসটা কিভাবে হয় আমি এখানে দেখালাম। সাদারল্যান্ড হজব্যান্ড অ্যালগোরিদম যেটা করে, লেফট বাউন্ডারি, উইন্ডো এর লেফট বাউন্ডারি, ওকে, রাইট বাউন্ডারি, বটম বাউন্ডারি, টপ বাউন্ডারি, এগুলোর সাপেক্ষে হচ্ছে সে ক্লিপিংটা করে। ওকে, তো সেই প্রসেসটা কি, তো সে চারটা কেস হচ্ছে সে এখানে তোমার ইউজ করে। এই চারটা কেস তোমাকে একটু মাথায় রাখতে হবে কিভাবে সে ক্লিপিংটা চালায়। তাহলে এখানে চারটা কেসের মধ্যে প্রথম কেস, যে লাইনটাকে সে ক্লিপ করতেছে, সে লাইনটা, যে লাইনটাকে সে ক্লিপ করতেছে সে লাইনের দুইটা পয়েন্টই যদি এই বাউন্ডারির ভেতরে থাকে, ইনসাইডে থাকে, তাহলে আউটপুট হবে শুধুমাত্র শেষের পয়েন্টটা। আমি ধরো একটা লাইনকে, মানে একটা এজ আর কি, এখানে যেহেতু পলিগন এখানে প্রতিটা হচ্ছে এক একটা এজ। সো একটা এজকে যখন তুমি ক্লিপ করার জন্য কনসিডার করবা, সেক্ষেত্রে এজ পুরোটাই যদি কিসের ভেতরে থাকে, বাউন্ডারির ভেতরে থাকে, তাহলে আউটপুট হিসেবে তুমি কি সেভ করবে, শুধুমাত্র শেষ পয়েন্টটা সেভ করবা যেখানে গিয়ে তোমার শেষ হয়েছে। ফার্স্ট কেস এটা, যদি দুইটাই ভেতরে থাকে তাহলে শেষ পয়েন্টটা সেভ হবে। আর যদি একটা ভেতরে থাকে, এস ভেতরে পি বাইরে, তাহলে হচ্ছে তাদের ইন্টারসেকশন পয়েন্টটা সেভ হবে। যদি একটা ভেতরে এবং স্টার্টিংটা ভেতরে এবং এন্ডিংটা বাইরে হয়, তাহলে সেভ হবে বা আউটপুট হিসেবে সেভ হবে হচ্ছে শুধুমাত্র এস আর পি এর ইন্টারসেকশন পয়েন্টটা, এখানে যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করছি। আর যদি দুইটাই বাইরে হয় তাহলে হচ্ছে কোনো কিছু আমাকে সেভ করতে হবে না, তার মানে এক্ষেত্রে কোনো কিছু ক্লিপ হবে না, কারণ সেটা দুইটাই বাইরে, সেক্ষেত্রে হচ্ছে আমার কোনো আউটপুট জেনারেট হবে না। আর যদি একটা বাইরে একটা ভেতরে থাকে, অর্থাৎ ভেতর থেকে বাইরে আসে, তাহলে তোমার হচ্ছে প্রথমে ইন্টারসেকশন পয়েন্টটা এবং আহ, যে সেকেন্ড যে পয়েন্টটা, এই দুইটাকেই তোমাকে সেভ করতে হবে, অর্থাৎ আই এবং পি দুইটা পয়েন্টই তোমাকে সেভ করতে হবে আউটপুট হিসেবে। আই হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, পি হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট। তাহলে এই চারটা কন্ডিশন একটু মাথায় নাও। প্রথম কন্ডিশন হচ্ছে যদি দুইটাই ভেতরে থাকে তাহলে হচ্ছে কোনটা সেফ হবে বলো তো, শেষের পয়েন্টটা। দুইটাই যদি ভেতরে থাকে, আমার এজের দুইটা পয়েন্টই যদি ভেতরে থাকে তাহলে সেফ হবে শেষের পয়েন্টটা, আর যদি দুইটাই বাইরে থাকে কোনোটা সেফ হবে না। আর যদি আমার একটা ভেতরে এবং অপরটা বাইরে যায়, একটা ভেতরে অপরটা বাইরে গেলে আমি কোনটা সেভ করব, তাদের ইন্টারসেকশন পয়েন্টটা সেভ করব। একটা ভেতরে অপরটা যদি বাইরে যায় তাহলে আমরা হচ্ছে তাদের ইন্টারসেকশন পয়েন্টটা সেভ করব। আর যদি একটা বাইরে, অর্থাৎ স্টার্টিংটা বাইরে এন্ডিংটা ভেতরে হয়, তাহলে হচ্ছে তাদের ইন্টারসেকশন পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আমরা সেভ করবো। এটুকু ক্লিয়ার কিনা বলো। এই চারটা পয়েন্ট কি একটু মাথার মধ্যে নিতে পারছো কিনা বা খাতায় লিখতে পারছো কিনা দেখো। তাহলে প্রথমটা খেয়াল করো, প্রথমটা ক্ষেত্রে দুইটাই ভেতরে, দুইটাই ভেতরে হলে আমার আউটপুট হচ্ছে এন্ডিং পয়েন্টটা। আমার এখানে যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লিপ বাউন্ডারি, তো আমরা যেটা বলতেছিলাম বাউন্ডারির সাপেক্ষে আমরা ক্লিপিংটা করি। তাহলে প্রথমটার ক্ষেত্রে দুইটাই ভেতরে, তাহলে আমার এন্ডিং পয়েন্টটা হচ্ছে আউটপুট। এরপর হচ্ছে ভেতর থেকে আমি বাইরের দিকে যাচ্ছি, আমার এস পি, মানে পিটা বাইরে এস ভেতরে, তাহলে সেক্ষেত্রে আমি সেভ করব হচ্ছে শুধুমাত্র ইন্টারসেকশন পয়েন্টটা। এরপর 3 নাম্বার কেস হচ্ছে দুইটাই বাইরে, তাহলে দুইটাই বাইরে থাকলে তো ওটা আমার ক্লিপও হবে না, কিছু হবে না, তার মানে ওটার কোনো আউটপুট হবে না, আমার কোনো কিছু সেভ করার দরকার নেই। কিন্তু বাইরে থেকে যদি ভেতরে আসি তাহলে আমাকে ইন্টারসেকশন পয়েন্টটাও সেভ করতে হবে, আর একটা জিনিস সেভ করতে হবে, সেটা হচ্ছে এন্ডিং পয়েন্টটা। এখন এখানে আরেকটা কেস আছে, সেটা হচ্ছে স্পেশাল কেস। সেটার ক্ষেত্রে, যেমন এটার ক্ষেত্রে আমি ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছি,
ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে, এক্ষেত্রে আউটপুট হচ্ছে আমার এটা। কিন্তু এই ভেতর থেকে বাইরের দিকে যাওয়ার এই প্রসেসটা, অর্থাৎ এটা যদি তোমার একদম প্রথম অ্যাজ হয়, এই অ্যাজটা যদি তোমার একদম প্রথম অ্যাজ হয়, তাহলে এখানে তোমাকে সেভ করতে হবে স্টার্টিং পয়েন্টটাও। একদম প্রথম এজের ক্ষেত্রে তোমাকে স্টার্টিং পয়েন্টটাও সেভ করতে হবে, এবং এই ইন্টারসেকশন পয়েন্টটাও সেভ করতে হবে একদম প্রথম এজের ক্ষেত্রে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একই প্রসেস, শুধুমাত্র ইন্টারসেকশন পয়েন্ট সেভ করতে হবে। একদম প্রথম এজ মানে হচ্ছে ধরো যেখান থেকে তুমি অ্যালগোরিদমটা শুরু করতেছো। ফর এক্সাম্পল, আমরা এই অ্যালগোরিদমটাকে এখন আমরা কিসের সাপেক্ষে করব, কোন বাউন্ডারিটা আমরা নিতে পারি? ধরো আমরা এই লেফট বাউন্ডারির সাপেক্ষে এটাকে আমরা করতেছি। ওকে, এখন তুমি এগুলোকে নাম্বারিং করে নাও। ধরো এটা হচ্ছে তোমার কি, B1, B2, B3, B4। এই সিরিয়ালে তুমি মুভ করবা, তো সেটাকে তুমি এভাবে করে নিলে। তাহলে এখন আমি এই বাউন্ডারির সাপেক্ষে, লেফট বাউন্ডারির সাপেক্ষে করতেছি। তাহলে আমার প্রথমে অ্যাজটা কত হবে? আমি লেফট বাউন্ডারির সাপেক্ষে ক্লিপিং করব সাদারল্যান্ড হজম্যান দিয়ে। তাহলে আমার প্রথম অ্যাজ হবে কত? B1, B2। তাহলে B1, B2 এর জন্য আমার আউটপুট কত হবে? B1 ভেতরে, এই লেফট বাউন্ডারির সাপেক্ষে B1 ভেতর বাইরে, আর B2 ভেতরে। তাহলে কত সেভ করতে হবে আমাকে? হ্যালো, শুনতেছো তোমরা? ইন্টারসেকশনের B1 বাইরে আর B2 ভেতরে, তাহলে আমাকে কত সেভ করতে হবে? ইন্টারসেকশন এবং কি এন্ডিং পয়েন্টটা, রাইট? এই যে বাইরে, বাইরে থেকে ভেতরে যাচ্ছি, বাইরে থেকে ভিতরে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে ইন্টারসেকশন এবং এন্ডিং পয়েন্ট এই দুইটা সেভ করতে হবে, ঠিক কিনা? ইন্টারসেকশন এবং এন্ডিং পয়েন্ট দুইটাই সেভ করতে হবে। তাহলে আমার এটা সেভ হবে হচ্ছে, ধরো আমরা ইন্টারসেকশনকে কত ধরলাম, সেটা তুমি যে কোনো পয়েন্ট ধরতে পারো, যেটা ধরবা সেটা এখানে লিখে দিবা আর কি। So, এক হতে পারে আমরা B1 প্রাইম ধরতে পারি, B1 প্রাইম, B2। এটা হচ্ছে আমার এটার আউটপুট, B1, B2 এর। তারপর আমার এজ আসবে কত? B2, B3। এক্ষেত্রে দুইটাই তো আমার এই ল্যাব বাউন্ডারির সাপেক্ষে B2, B3 দুইটাই কোথায় আছে? ভেতরে আছে না? লেফট বাউন্ডারিটা যদি আমি চিন্তা করি, এই পুরাটা, এই পুরা লাইনটা, তো এটার সাপেক্ষে আমার এই দুইটা পয়েন্ট। লেফট বাউন্ডারি মানে হচ্ছে একদম এটা তোমার যদ্দূর যায় আর কি, এদিকে উপরে, এদিকে নিচে যদ্দূর তুমি যাইতে পারো। তো এটার সাপেক্ষে আমি হিসাব করলে B2, B3 দুইটার ভেতরে, আর যদি দুইটার ভেতরে হয় তাহলে আমার আউটপুট কত হবে? এন্ডিং পয়েন্ট আউটপুট হবে, তার মানে আউটপুট কত হবে? B3। এরপর B3, B4, এটার ক্ষেত্রে আউটপুট করতে হবে B4। তারপর হচ্ছে আমার কত আসতেছে? B4, B1। এক্ষেত্রে আমরা কোথায় যাচ্ছি? ভেতর থেকে বাইরে যাচ্ছি, তাহলে কোনটা সেভ করবো? স্যার ইন্টারসেকশন V1 শুধু আর V4। ইন্টারসেকশনটা। ভেতর থেকে বাইরে হলে কয়টা পয়েন্ট সেভ হবে? একটাই, স্যার একটা। B4 প্রাইম। যেতে পারছি? স্যার V1 থেকে V4 এ যাওয়া যাবে না? না, তুমি যদি এভাবে মার্কিং করো যে B1 থেকে 2 এদিকে দিলা, 3 দিলা, 4টা B2 তে দিলা, তাহলে তুমি যেতে পারো, সেটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে মার্কিং করে নাও। যদি তোমাকে ওখানে মার্কিং সিরিয়ালি আমি দিয়ে দিই ABCDEFGH, তাহলে তুমি এ থেকে B তে যাবে, এটাই স্বাভাবিক, ক্রোনোলজিক্যাল অর্ডারে আর কি।
আর যদি তোমাকে দেওয়া না থাকে তাহলে তুমি তোমার মতো মার্কিং করে যে দিক থেকে রওনা দাও, সেটাতে কোনো সমস্যা নেই। ঘটনায় কি, বুঝাতে পারছি আমি? তাহলে ভেতর থেকে বাইরে গেলে আমরা হচ্ছে কয়টা পয়েন্ট করতেছি? একটাই। ঠিক আছে, এখন আমি যেটা স্পেশাল কেস বলছি সেই স্পেশাল কেসটা কোথায় খেয়াল করো। এখানে আমার কোনো সমস্যা হয় না, B1 B2 যেহেতু বাইরে থেকে ভেতরে যাচ্ছি। কিন্তু যদি আমি এটাকে দিলাম B1, এটাকে দিলাম হচ্ছে B2, এটাকে দিলাম হচ্ছে B3, এটাকে দিলাম হচ্ছে B4, তাহলে এখন B1 থেকে B2 এখন তুমি কত সেভ করবা? তাহলে ল্যাব বাউন্ডারি সাপেক্ষে ইউজুয়ালি আমার কথা হওয়ার কথা ছিল কত, B1 B2 হলে আমার কত সেভ হবে ভেতর থেকে বাইরে, তাহলে শুধুমাত্র B1 প্রাইম সেভ হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু জি যেহেতু স্যার। এটা স্টার্টিং পয়েন্ট, সেজন্য হচ্ছে আমার, যেহেতু এটা স্টার্টিং এজ, সে কারণে তোমার স্টার্টিং পয়েন্টটা দিতে হবে এজ এর ইয়ার ক্ষেত্রে আর কি, যেটা তোমার স্টার্টিং এজ থাকবে সেটার ক্ষেত্রে যদি দুইটা পয়েন্ট না থাকে তাহলে তোমাকে দুইটা পয়েন্ট বানাইতে হবে। এক্ষেত্রে এটা হবে B1 B1 প্রাইম। এটা হচ্ছে এক্সেপশন, এটা ছাড়া আর বাকি সবগুলাতে কোনো সমস্যা নাই। যদি তোমার স্টার্টিংটা যদি এমন হয় যে স্টার্টিং পয়েন্টটা ভেতরে এন্ডিং পয়েন্টটা বাইরে, তাহলে তোমাকে স্টার্টিং পয়েন্টটা বলে দিতে হবে কোথা থেকে শুরু হচ্ছে। বুঝতে পারছি? নাহলে সেই আটা মিলাতে পারবে না ক্লিপিং এর পর পলিগনটা। কিন্তু এর আগেরটা তো সেটা কেন বলতে হয় নাই, কারণ সেটার স্টার্টিং পয়েন্টই হচ্ছে B1 প্রাইম, রাইট? সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন যদি আমি এখানে শুধুমাত্র B1 প্রাইম দিই তাহলে কিন্তু এই B1 থেকে B1 প্রাইমের যে এজটা সেটা কিন্তু হারাই যাবে, সেটা সেভ হচ্ছে না, হচ্ছে কি? তো সেই সমস্যাটা করার জন্য যদি স্টার্টিংটা এমন হয় যে ভেতরে কিন্তু এন্ডিংটা বাইরে, স্টার্টিং এর ক্ষেত্রে শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাকে B1 B1 প্রাইম দিতে হবে। আদারওয়াইজ তুমি শুধুমাত্র কাকে রাখবা, ইন্টারসেকশন পয়েন্টটাকে রাখবা। তো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে এরকম কিছু প্রশ্ন সবসময় থাকে, যেমন এটা, এই পলিগনটা দেওয়া হয়েছে, এই পলিগনটা তোমাকে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতেছি ক্লিপিং হবে বেসিক্যালি তিনটা উইন্ডো সাপেক্ষে আর কি, এটা সাপেক্ষে তো আর কোনো ক্লিপিংই নাই। তো সে এক্ষেত্রে তুমি দেখো তোমাকে দেওয়া আছে P1 P2 P3 P4 এগুলো এভাবে দেওয়া আছে। যদি P2 থেকে P7-এ যাইতে হবে, 7 থেকে 4-এ, 4 থেকে 3-তে, বাট স্টার্টিংটা P1 থেকে তোমাকে করতে হবে যেহেতু P1 দেওয়া আছে। বা তুমি P6 থেকে করলেও খুব একটা যে সমস্যা তা না, জাস্ট প্রসেসটা ঠিক আছে কিনা আমরা বেসিক্যালি ওইটাই দেখবো। এক্ষেত্রে তোমাকে হচ্ছে যে, যেহেতু এখানে তোমাকে কোনো বাউন্ডারি সাপেক্ষে বলে নাই, সেক্ষেত্রে তোমাকে সবগুলো সাপেক্ষেই করতে হবে। প্রথমে এটা সাপেক্ষে করতে হবে, লেফটের সাপেক্ষে ধরলেও করলা, তাহলে লেফটের সাপেক্ষে করলে তোমার এই এই বরাবর যাবে, তোমার জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম। লেফট বাউন্ডারি সাপেক্ষে করলে এই জিনিসগুলো তোমার কাটা পড়বে এখানে এখানে এসে। ঠিক আছে, P1 P2 যখন করবা তখন তোমার এই ইন্টারসেকশন পয়েন্টে বেরোবে। এরপর P2 P7 করবা, P7 স্টোর হবে, P7 P4 যখন করবা তখন তোমার এই ইন্টারসেকশন পয়েন্টে স্টোর হবে। P4 P3 এটা কিছুই স্টোর হবে না। P3 থেকে P8 যখন যাবা তখন তোমার এই ইন্টারসেকশন পয়েন্টটা এবং এটা এই দুইটা স্টোর হবে। আবার P8 P6 এর মধ্যে এটা স্টোর হবে, P6 P5 এর মধ্যে থেকে ইন্টারসেকশন পয়েন্টটা স্টোর হবে। এবং P5 P1-এ কিছুই সেভ হবে না, কোনো আউটপুট হবে না যেহেতু দুইটাই বাইরে। তাহলে এটা হচ্ছে আমার লেফট বাউন্ডারির সাপেক্ষে। আর এটা হচ্ছে আমার কি, টপ বাউন্ডারি সাপেক্ষে যখন করব তখন হচ্ছে যে আমার কি, লেফট বাউন্ডারি এখানে শেষ, এখন এগুলোর সাপেক্ষে মিলে তারপর নতুনটাকে করবা। প্রতিবার পরে তোমাকে এই আপডেটেড ইয়াটা ড্র করতে হবে, পলিগনটা, প্রতিটা বাউন্ডারির সাপেক্ষে করার পরে। এরপর এটার সাপেক্ষে যখন করবা তখন তোমার এখানে এটাই এখানে আটকায় যাবে, এখানে আটকায় যাবে। ওকে, আর এখান থেকে আর কিছু আসবে না। এরপর এখানে তো আগে আটকানো আছে, এখন এটা আসবে। এরপর যখন তুমি বটম করবা তখন হচ্ছে সেটা এখানে আটকায় যাবে।
আর এগুলো তো আগে থেকে আটকানো আছে, আর ফাইনালি এটাতে আমরা দেখতেছি সবগুলোই কি আছে, ভেতরে আছে, সুতরাং এটাতে তেমন কিছু করতে হবে না, জাস্ট আউটপুট গুলো লিখে দিবা আর কি। এটার ক্ষেত্রে ওটা মাথায় রাখবা, যেমন এটার ক্ষেত্রে আসলে তোমার এখানে ধরো এটা P6 প্রাইম, এটা P8, তো তুমি P6 থেকে P8 এ ধরো স্টার্ট করলা, তাহলে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে তোমাকে কি রাখতে হবে, স্টার্টিং ভ্যালুটাও রাখতে হবে, এন্ডিংটাও রাখতে হবে। এটা সবসময় মাথায় রাখবা, শুধুমাত্র প্রথম এজের ক্ষেত্রে হচ্ছে দুইটাই রাখতে হবে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট। আর যদি সেটা তোমার কি হয়, আউটপুট জেনারেট করে, আর যদি নো আউটপুট থাকে তাহলে কোনো সমস্যা নাই। এই জিনিসটাতে একটু হয় যে কনফিউশন অ্যারাইজ করে, সেটা আমি যে কারণে বারবার বলতেছি। প্রথম আউটপুটটার ক্ষেত্রে তোমাকে দুইটাই কি করতে হবে, স্টোর করতে হবে। এই যে এটার ক্ষেত্রে এটা যদি, এটা নর্মালি হচ্ছে শুধুমাত্র ইন্টারসেকশন পয়েন্ট, কিন্তু এটা যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে আমাকে অ্যাসও সেভ করতে হবে, অ্যাসও সেভ করতে হবে এবং এই ইন্টারসেকশন পয়েন্টটাও সেভ করতে হবে ইনসাইড থেকে আউটসাইডের দিকে। আবার এটার ক্ষেত্রে হচ্ছে নর্মালি এটাই আউটপুট। বাট যদি এটা স্টার্টিং পয়েন্ট হয়, দুইটা পয়েন্টই ভেতরে আছে এবং এটা স্টার্টিং কেস হয়, মানে স্টার্টিং এজ হয়, তাহলে হচ্ছে আমাকে অ্যাসও সেভ করতে হবে, পিও সেভ করতে হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ ওগুলোতে দুইটা দুইটা পয়েন্টই আছে। এটাতে কোনো আউটপুটই নাই, সমস্যা নাই। এটাতে হচ্ছে দুইটা আউটপুট, দুইটা পয়েন্টই আউটপুট হবে, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু এই দুইটাতে যেহেতু একটা একটা আউটপুট হবে, তো সেক্ষেত্রে তোমাকে যদি এই অ্যাজটা যদি স্টার্টিং অ্যাজ হয় তাহলে হচ্ছে দুইটা পয়েন্টই সেভ করতে হবে, স্টার্টিং পয়েন্ট এবং ইন্টারসেকশন পয়েন্ট। আদারওয়াইজ হচ্ছে তোমাকে কি করতে হবে, কোনো কিছু আদারওয়াইজ হচ্ছে একটাই সেভ করতে হবে যদি এই অ্যাজটা যদি মাঝখানের কোথাও এনকাউন্টার করে। আর যদি শুধুমাত্র স্টার্টিং এজ হিসেবে কাজ করে, তখনই হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট এবং ইন্টারসেকশন পয়েন্ট এই দুইটা সেভ করতে হবে, আদারওয়াইজ তোমার যে কোনো লোকেশন থেকে তুমি সেভ করাইতে পারো। হ্যাঁ, এটুকুতে কারো সমস্যা থাকলে কাইন্ডলি একটু বলো। ক্লিয়ার? ওকে, সো এটা একইভাবে এখানে আরেকটা আছে, এরকমও থাকে। এটা একটা এক্সাম্পল, এটার ক্ষেত্রে দেওয়া হয়েছে পুরাটা তোমাকে ক্লিপ করতে হবে না, শুধুমাত্র বটম এবং লেফট ক্লিপ। তার মানে বটম লাইনের সাপেক্ষে এবং লেফট বাউন্ডারির সাপেক্ষে, বটম লাইন এবং লেফট বাউন্ডারি এই দুইটার সাপেক্ষে ক্লিক করতে হবে। আর এখানে যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে হচ্ছে তোমাকে বলে নেই কোনো বাউন্ডারির সাপেক্ষে, তার মানে তোমাকে চারটার সাপেক্ষে দেখাতে হবে। তো সেটা আসলে ডিপেন্ড করে তোমার কতগুলা কেস এখানে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আসলে বলা হয় আর কি। এখানে যেহেতু ম্যাক্সিমাম কেস প্রথমে আউট হয়ে যায়, সে কারণে হচ্ছে এটাতে চারটায় দেওয়া হয়েছে। এটাতে আবার অনেকগুলা ইয়ে আছে আর কি, ইন্টারসেকশন বা অনেকগুলা কেস আছে, সে কারণে ম্যাক্সিমাম দুইটাকে ধরেই করানো হয়েছে। আবার এটাতে মার্কস একটু কমও আছে, ওটাতে মার্কস আবার একটু বেশি, চারটার জন্য 4 নাম্বার, চার বাউন্ডারির সাপেক্ষে। তো এটাকে একটা ভুল হয় হচ্ছে, অনেকে ওই ভুলটা করে, ওই যে স্টার্টিং এর যে ভুলটা আমি একটু আগে দেখাইলাম, ঠিক আছে, সে ভুলটা করে যে স্টার্টিং পয়েন্ট এবং এটা যেখানে সেভ করতে হয় স্টার্টিং এজ সেটা সেভ করতে ভুলে যায় বা সেটা সেভ করে না, এটা একটা ছোটখাটো ভুল করে। আর একটা ভুল করে অনেকে আসলে র্যান্ডমলি বসায় দেয় আর কি, এটা হয়তো রুলটা মাথায় রাখতে পারে না। তো এখানে এগুলাই হচ্ছে চ্যাপ্টারে বেসিক্যালি। আরেকটা জিনিস আছে হচ্ছে, সেটা হচ্ছে এই যে কনভেক্স পলিগন এবং কনকেভ পলিগন, পলিগন ক্লিপিং এর ক্ষেত্রে।
এটা এটা দিয়ে আসলে বেসিক্যালি বোঝানো হয় কনভেক্স এবং কনকেভের ক্ষেত্রে যে কনভেক্স পলিগন হচ্ছে ওই সমস্ত পলিগন যেখানে তুমি যে কোনো দুইটা লাইনকে জয়েন করে যদি একটা লাইন ড্র করো, সেই লাইনটা সবসময় তোমার কিসের মধ্যে হবে? ওই পলিগনের মধ্যেই হবে। যে কোনো দুইটা লাইনকে জয়েন করে যদি তুমি একটা লাইন ড্র করো, যে কোনো দুইটা পয়েন্টকে জয়েন করে যদি একটা লাইন ড্র করো কনভেক্স পলিগনে, তাহলে সেই লাইনটা হচ্ছে সবসময় পলিগনের ভেতরে হবে। আবার কনকেভের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে কি, আমরা এই দুইটা পয়েন্টকে যদি যোগ করি তাহলে যে লাইনটা হচ্ছে সে লাইনের কিছু অংশ আমাকে বাইরে আসতেছে। তার মানে কনকেভ পলিগন গুলো হচ্ছে আমার বেসিক্যালি কি, ওই যে পলিগন ক্লিপিং এর ক্যান্ডিডেট আর কি। আর কনভেক্স পলিগন যেগুলো, সেগুলোতে ক্লিপিং করার দরকার পড়ে না। তো সেটার উপরে হচ্ছে যে এখানে এক সালে কিছু প্রশ্ন আসছিল, এই যে এখানে এখানে কোনগুলো কনভেক্স এবং কোনগুলো কনকেভ পলিগন। ওকে, তো এটা হচ্ছে তোমার বেসিক্যালি কনভেক্স। এখানে যে কোনো দুইটা পয়েন্টকে যদি তুমি যোগ করো, সেই দুইটা পয়েন্ট যোগ করে যদি একটা লাইন ড্র করো, সেই লাইনটা কখনোই তোমার কিসের বাইরে যাবে না, এটার বাইরে যাওয়ার সুযোগ নাই। আবার এখানে যদি আমি দুইটা পয়েন্ট নিই, সেই দুইটা পয়েন্টকে যোগ করি, যেমন এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট নিলে আমার সেটা কোথার বাইরে চলে যাবে? লাইনের বাইরে চলে যাবে। ওকে, সো এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে আমাকে এটা কিছু অংশ লাইনের বাইরে, সুতরাং এটা কনকেভ। একইভাবে এটাও কনকেভ। যেমন এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, তো সেটারও কিছু অংশ আমার লাইনের বাইরে পড়বে। ঠিক আছে, এখানে কনভেক্স হচ্ছে শুধুমাত্র এটা, প্রথমটা। তো সেক্ষেত্রে তোমার এক্সপ্লেনেশন ওইটাই যে দুইটা পয়েন্ট যোগ করে আমরা দেখতে পাচ্ছি এটা লাইনের বাইরে চলে গেছে বা এটা যায় নাই, তো সেটা সাপেক্ষে। তো সেটাও আবার বের করার একটা পয়েন্ট, সেটা তোমার কোনো একটা ইয়ার সাপেক্ষে উম, কোন জায়গায়, সেটার জন্য হচ্ছে এখানে আবার একটা ইয়া দেওয়া আছে। এটা আবার তোমাদের আসার মাঝে মাঝে দিয়ে থাকে এই জিনিসটা। একটা পয়েন্ট সেটা একটা লাইনের সাপেক্ষে লেফটে আছে নাকি রাইটে আছে, সেটা হচ্ছে আমরা ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। এই ইকুয়েশনটা বেসিক্যালি ওই যে আমাদের এম এর যে সূত্র, সেটা y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। ঠিক আছে, y - y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এম এর পরিবর্তে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 তুমি লিখলা, তারপর সেটাকে এই যে লেফট রাইট করে সবগুলোকে যদি এক পাশে পাঠায় দাও, যে এক্সপ্রেশনটা ফাইনালি দাঁড়াবে সেটার ভ্যালুটা সি ধরা হয়েছে। এখন সেই ভ্যালুটার মান যদি পজিটিভ হয়, তাহলে সেটা তোমার যে পয়েন্টটা আসতেছে সেই পয়েন্টটা তোমার কি হবে, এই লাইনটার লেফটে হবে। আর এই ভ্যালুটার মান যদি তোমার নেগেটিভ হয়, তাহলে সেটা হচ্ছে পয়েন্টের রাইটে হবে। তো তোমাকে পরীক্ষায় ওটা, যেটা রাশেদ স্যার দেয় সাধারণত মাঝে মাঝে, এখানে দিছি কিনা, ওই যে এটা দিছি কি, হ্যাঁ এই যে এটা লেফট এবং রাইট এর কন্ডিশনটা কি। তাহলে এটার মধ্যে যদি আমি মানটা বসাই, এক্স ওয়াই এর মানটা বসানোর পরে যদি এই এক্সপ্রেশনের মানটা আমার কি আসে, এই এক্সপ্রেশনটা বেসিক্যালি ওই ইকুয়েশনটাই y - y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1, আর m এর পরিবর্তে y2 - y1 ডিভাইড বাই x2 - x1 দেওয়া হয়েছে। তাহলে এখানে আমি একটা পয়েন্ট বসালে, ওই পয়েন্টটা যদি এক্স ওয়াই একটা পয়েন্ট বসাইলে এই ইকুয়েশনে ওই পয়েন্টটা যদি আমার কি হয়, ওই এই এক্সপ্রেশনের মান যদি আমার পজিটিভ হয়, তাহলে পয়েন্টটা হবে লেফটে, ওই লাইনের লেফটে অবস্থান করবে। আর যদি নেগেটিভ হয়, তাহলে ওই পয়েন্টটা ওই লাইনের রাইটে অবস্থান করবে। ওকে, সো এটা তোমরা যারা সি প্রোগ্রামিং, সিপি করো, তাদের হয়তো এটা অলরেডি জানা আছে আর কি। তো এটাই, এই ইকুয়েশনটাই অনেক সময় রাশেদ স্যার দিয়ে থাকে। তো এখান থেকে বেসিক্যালি এটুকুই। আর এক্সারসাইজ দেখবা হচ্ছে, এক্সারসাইজ গুলো একটু লিখে নাও। 5.1, 5.2, এগুলোতে জাস্ট মান বসানো আর কিছু না। 5.3, 5.4, তারপর হচ্ছে 5.6, তারপর হচ্ছে 5.8, 5.9, উম, 5.10,
5.15, 5.16, এগুলাই। উম, হ্যাঁ, তো এই যে যেটা বললাম 5.16, তারপর হচ্ছে 5.15, তারপর হচ্ছে 5.10, 5.9, 5.8, 5.6, 5.6, 7 নাকি, না 7, এটা অলরেডি ইকুয়েশন আমার কাছে লাগবে না। 5.8, 5.6, এরপর 5.1 থেকে 5.4। ক্লিয়ার? এগুলো হচ্ছে চ্যাপ্টার 5 থেকে আমাদেরকে দেখতে হবে। কারো কোনো কনফিউশন থাকলে, কোনো থাকলে বলতে পারেন দুটোর মধ্যে। ক্যালকুলেশন গুলো করে দেখবা, ক্যালকুলেশন গুলো করলে ইন্টারসেকশন পয়েন্ট যেটা বললাম দুইভাবে একটু ক্রস চেক করে নিবা পরীক্ষার হলে। তাহলে তোমার যদি ফাইন্ডিংসটা কারেক্ট হয়, কোঅর্ডিনেটটা, তাহলে তোমার ইজিলি মিলে যাবে আর কি। ওখানে তোমার ইনটুইশন পাওয়ার দিয়ে সেটা তুমি চেক করে নিতে পারো। একইভাবে সাদারল্যান্ড হজম্যানের যেটা, সেটাও সেম। সেটা ক্ষেত্রে খালি এই দুইটা স্পেশাল কেস মাথায় রাখবা, আর বাকি চারটা যে ইউজুয়াল কেস গুলো, সেগুলো ধরে ধরে জাস্ট বসায় দেওয়া আর কি, মানগুলো তেমন কঠিন কিছু এক্ষেত্রে নাই। সেটা ক্ষেত্রে হয়তো এখানে এখানে যেটা দেখাইছে বইতে খালি কি বলে যে তোমার ডায়াগ্রাম দেখাইছে, তো আমার ওখানে ডায়াগ্রাম দেখাইতে হবে না, আমি যেভাবে দেখাইছি ওভাবে দেখাবা। প্রথমে হচ্ছে যে তোমার ল্যাব বাউন্ডারির সাপেক্ষে বললে, ল্যাব বাউন্ডারির সাপেক্ষে যে যে জায়গায় ক্লিক হবে সেটা দেখাবা, এবং সেটা ওই যে এজ দিয়ে আউটপুট গুলো দেখাইতে হবে, প্রতিটা এজের আউটপুট দেখাইতে হবে যেভাবে আমি এখানে করে দেখাইছি ওভাবে। প্রতিটা এজের আউটপুটকে তুমি লিখে দিবা, তারপর হচ্ছে ওই ডায়াগ্রামটা ড্র করবা, যেটা হচ্ছে ল্যাব বাউন্ডারির সাপেক্ষে তুমি পাইছো। এরপর হচ্ছে রাইট বাউন্ডারির জন্য গেলা বা বটমের জন্য গেলা, ঠিক একইভাবে বটমের জন্য যে আউটপুট গুলা স্টার্টিং এজ থেকে শুরু করে ওই আউটপুট গুলা দেখাবা এবং সেটাকে তুমি শো করাবা। এবং উভয় ক্ষেত্রে হচ্ছে তোমাকে ইয়া করতে হবে, যেটা সেটা হচ্ছে যে এবং সবগুলোর ক্ষেত্রে তুমি স্টার্ট করবে হচ্ছে ক্রনোলজিক্যাল অর্ডারে আর কি। যদি তোমাকে অর্ডার দেওয়া থাকে তাহলে তো সেটা অনুসারে মেনটেন করবা, আর যদি অর্ডার দেওয়া না থাকে তাহলে তুমি হচ্ছে তোমার মতো করে ইয়াটা নাম্বারিং করে নিবা আর কি, যে কোনো একটা পয়েন্ট থেকে। তবে যে পয়েন্ট থেকে নাম্বারিংটা করে নিবা, পরবর্তীতে যখন তোমার ইয়াটা আসবে, ক্লিপিং গুলো শুরু হবে, সেক্ষেত্রে তুমি ক্রনোলজিক্যাল অর্ডারে ক্লিপটা করবা। তুমি কি বুঝতে পারছি? তো কোনো সমস্যা থাকলে বলতে পারো, না হয় আমরা এখানে শেষ করতে পারি এই চ্যাপ্টার। এই যেগুলো পড়ানো হয়েছে, এই তিনটাই মেনলি। একটা হচ্ছে উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং,
চারটা টপিকস, এখানে আমরা পাঁচটা টপিকস কভার করছি। উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং, আর একটা হচ্ছে পয়েন্ট ক্লিপিং, এরপর হচ্ছে লাইন ক্লিপিং এর দুইটা, একটা মিড পয়েন্ট সাবডিভিশন আর একটা হচ্ছে কোহেন সাদারল্যান্ড। এরপর ফাইনালি হচ্ছে পলিগন ক্লিপিংটা আমরা দেখলাম হচ্ছে সাদারল্যান্ড হজম্যান দিয়ে। এবং আরেকটা জিনিস যেটা দেখছি আমরা সেটা হচ্ছে কনভেক্স পলিগন আর কনকেভ পলিগন। এবং সেই কনভেক্স কনকেভ পলিগনের থ্রুতে আমরা আরেকটা জিনিস যেটা দেখছি, একটা পয়েন্ট কোন একটা লাইনের সাপেক্ষে সেটা কি লেফটে, ওই লাইনের লেফটে নাকি রাইটে আছে সেটা বের করার জন্য ওই যে লাইন ইকুয়েশনের যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটার ব্যবহার। ওকে, আমি স্লাইডটা আপলোড করে দিলাম তোমাদের ড্রাইভে, তো ওটা ওখানে পাবা, বাকিটা পড়ে নিবা আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।